হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। ওয়েব অ্যাপে যারা আছো তোমরা একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? তো আজকে আমাদের জটিল সংখ্যা এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাস। আমরা অর্ধেকটা শেষ করে ফেলছি। আজকের ক্লাসটা করার পর আমাদের জটিল সংখ্যা 50% শেষ। আর 5টা ক্লাস লাগবে। তো আমি 4 নাম্বার ক্লাস কিন্তু সবাইকে দেখে আসতে বলছি। 4 নাম্বার ক্লাসের কনসেপ্টগুলোই আজকে প্রথম দিকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। আর যারা জয়েন হইছো, এই অঙ্কটা একটু করো। আমাদের গত ক্লাসের কনসেপ্ট সবাই করতে থাকো, বাকিরা একটু জয়েন হতে থাকুক। আমাদের গত ক্লাসের কনসেপ্ট দেখো কি বলছে। দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে দেখাইতে বলছে আর্গুমেন্ট অফ z2 বাই z1 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z3। এটা কিন্তু জটিল সংখ্যার একটা প্রপার্টি বা ধর্ম। আমরা গত ক্লাসেই দেখছি, তাই না? এই জিনিসটা, এটা কিন্তু একটা জটিল সংখ্যার ধর্ম। z1 আর z2 যে কোনো জটিল সংখ্যা হোক, z2 আর z3 যে কোনো জটিল সংখ্যা হোক, তুমি যদি তাদের ভাগফলের আর্গুমেন্ট নাও, সেটা তাদের আলাদা আলাদা আর্গুমেন্টের বিয়োগফলের সমান। আমরা গত ক্লাসেই দেখছি। কিন্তু এখানে তোমাকে প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করতে বলাতে তুমি তো সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে এই z2 বাই z3, এটা তো একটা জটিল সংখ্যা আসবে সিম্পলিফাই করার পর, ওইটার আর্গুমেন্ট বাইর করতে হবে। পরে দেখাতে হবে এই ভাগফলটার আর্গুমেন্ট আলাদা আলাদা আর্গুমেন্টের বিয়োগফলের সমান। তো লেফট সাইডটা আলাদাভাবে বের করবা, রাইট সাইডটা আলাদাভাবে বের করবা, তারপর প্রমাণ করবা। সবাই একটু তাড়াতাড়ি করো, মানুষজন একটু জয়েন হতে থাকুক, আর তোমরা একটু করো। ঠিক আছে? নেক্সট উইকে 4টা ক্লাস হবে। নেক্সট উইকে জটিল সংখ্যারই 4টা ক্লাস হবে। তো নেক্সট উইকেই মনে হয় আমাদের জটিল সংখ্যাটা শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা, শুক্রবারের ক্লাসটা আমরা সকালে নিব, সকাল 10টায়। শুক্রবারের ক্লাসটা সকাল 10টায় নিব। আমার একটা ফ্রেন্ডের ওয়েডিং, তো রাত্রে, তো আমাকে একটু ব্যস্ত থাকতে হবে। এটা সবাই একটু করে ফেলো তাড়াতাড়ি। দেখো, করতে থাকো, আমিও তোমাদের সাথে সাথে করে দিই। দুটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে z2 বাই z3 এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তো আমি প্রথমত z2 বাই z3, আমাকে এই জটিল সংখ্যাটা বের করতে হবে। z2 বাই z3 এটা কত? আমাদের উপরে হচ্ছে 1 প্লাস রুট 3i, আর নিচে হচ্ছে z3, সেটা হচ্ছে রুট 3 মাইনাস i। বুঝতে পারলাম? এখন এটাকে সিম্পলিফাই করতে হবে, তাই না? এটা কিন্তু আদর্শ আকৃতিতে নাই। আদর্শ আকৃতিতে কেমন নিব? আমাদের হরের অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করব। রুট 3 মাইনাস আই, এটার অনুবন্ধী হচ্ছে রুট 3 প্লাস আই। হরের অনুবন্ধী দিয়ে আমি উপরে আর নিচে গুণ করব। 1 প্লাস রুট 3i ইন্টু রুট 3 প্লাস আই। ঠিক আছে? এখন তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে নিচে কত থাকবে বলো তো? 3 মাইনাস আই স্কোয়ার, তার মানে কি 3 প্লাস 1 না? বুঝছো তো? যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 মাইনাস আই স্কোয়ার, তার মানে এই যে এরকম কিছু একটা থাকবে। রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আর উপরে তুমি যদি গুণ করো, রুট 3 প্লাস আই, রুট 3 প্লাস আই, আর ওদিকে থাকবে প্লাস থ্রাইস আই প্লাস রুট 3 আই স্কোয়ার, রুট 3 আই স্কোয়ার। তো দেখো তো এখান থেকে এই যে রুট 3 আর রুট 3 আই স্কোয়ার, এই দুজন কিন্তু কাটা যাবে, কারণ আই স্কোয়ারের ভ্যালু তো -1। রুট 3 মাইনাস রুট 3, এই দুজন কাটা চলে যাবে না? তো পরে থাকবে উপরে হচ্ছে 4i, আর নিচে কি 3 আর 1 4, নিচে পড়ে থাকবে 4। তার মানে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে, আমাদের যেটা আসলো এই জিনিসটা 4i ডিভাইডেড বাই 4, 4i ডিভাইডেড বাই 4। এই যে উপরে থাকবে 4i, 4টাই, আর নিচে কি 4। ঠিক আছে? তো এটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে i। তো আমাদের z2 বাই z3 এই ভ্যালুটাই কত আসছে? i। তো এটার আর্গুমেন্ট কত? আমাদের আর্গুমেন্ট অফ z2 বাই z3 সেটা কত হবে বলো তো? i এর আর্গুমেন্ট কত? তুমি কিন্তু ডিরেক্ট জানো, i এর আর্গুমেন্ট হচ্ছে π/2, তাই না? তুমি চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি জানোই তো i কি আমাদের
কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে থাকবে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে। ওখানে আর্গুমেন্ট কত হয়? π/2। আচ্ছা, তো আমাদের লেফট সাইডের আর্গুমেন্ট আমরা বের করে ফেলছি, এখন রাইট সাইডের আর্গুমেন্ট বের করতে হবে। রাইট সাইডের আর্গুমেন্ট কারা কারা? আর্গুমেন্ট অফ Z2 আর আর্গুমেন্ট অফ Z3। তো আর্গুমেন্ট অফ Z2, আর্গুমেন্ট অফ Z2 এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z2 এর ভ্যালু কত? 1 + √3i। এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের ফর্মুলা কি? tan ইনভার্স √3/1। তুমি একটা মডুলাস চিহ্ন দিতে পারো, আমরা ফর্মুলায় মডুলাস চিহ্ন দেখছিলাম। তো এটা কত আসলো? এটা আসলে হচ্ছে π/3। π/3 Z2 এর আর্গুমেন্ট বের করে ফেলছি, এখন কি Z3 এর আর্গুমেন্ট বের করতে হবে। তো আর্গুমেন্ট অফ Z3, আর্গুমেন্ট অফ Z3 কোথায় আছে বলো তো? Z3 হচ্ছে √3 - i। এটা চতুর্থ চতুর্ভাগে না, ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ফর্মুলা যেন কি ছিল? নেগেটিভ tan ইনভার্স মডুলাস অফ y/x, নেগেটিভ 1/√3, যেটা হয় নেগেটিভ π/6। বুঝতে পারলাম? নেগেটিভ π/6। এখন কি করবা? এটা থেকে এটা বাদ দিয়ে দেখাবা সেটা এইটার সমান। তো তুমি আর্গুমেন্ট অফ Z2 থেকে যদি আর্গুমেন্ট অফ Z3 বাদ দাও, সেটা কি হবে? π/3 থেকে তুমি -π/6 বাদ দিচ্ছ, তার মানে π/3 এর সাথে π/6 যোগ করতেছো, এটা কি হয়? π/2 এর সমান হয়। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা কিন্তু সেটা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ভ্যালু কত আসছে? π/2। সেম ভাবে রাইট সাইডের ভ্যালু কত আসছে? π/2। সবাই কি বুঝতে পারছে বলো? সবাই কি বুঝতে পারলাম? এইটা আসলে কিন্তু একটা জটিল সংখ্যার প্রপার্টি, এটা দেখেই তুমি বুঝতে পারো যে এটাই উত্তর। বাট যেহেতু প্রমাণ করতে বলছে, তোমাকে লেফট সাইড আর রাইট সাইডটা আলাদাভাবে করে তারপর দেখাইতে হবে। সবাই কি বুঝলাম? ঠিক আছে তো? তো আমাদের এই অঙ্কটা শেষ। এটা আসলে আমাদের গত ক্লাসের কনসেপ্টই, এটা আমাদের গত ক্লাসের কনসেপ্টেরই। যারা এখন জয়েন করছো অসুবিধা নেই, তোমরা সবকিছু বুঝতে পারবা। এখন আমরা নতুন একটা কনসেপ্টে যাব। সেটা হচ্ছে, তোমরা অয়লার ফর্ম তো পড়ে আসছো, গত ক্লাসেই অয়লার ফর্ম পড়ে আসছে। এখন যেই টপিকটায় যাব সেটা হচ্ছে জটিল সংখ্যার ঘাত, জটিল সংখ্যার পাওয়ার। আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ দেখে আসছি না, এখন জটিল সংখ্যার ঘাত দেখব। ঘাত ব্যাপারটা কি বুঝই তো? কিউব, এরপরে পাওয়ার 4, তাই না? ঘাত ব্যাপারটা দেখব। ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে z = x + iy। আমরা যেটা করব, এই জটিল সংখ্যার মাথায় একটা ঘাত দিয়ে দিব, z⁴n। n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, আমরা z⁴n টা বের করার চেষ্টা করব। তো কিভাবে করব? ওটা করার জন্য আমরা অয়লার ফর্মের সহায়তা নিব। আমরা ধরে নিচ্ছি আমাদের এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে r, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তো এটার অয়লার ফর্ম কি হবে? r⁴i⁴ না? আমি জটিল সংখ্যাটাকে জাস্ট অয়লার ফর্মে নিয়ে নিলাম, এটার মডুলাস r আর আর্গুমেন্ট হচ্ছে থিটা। এখন আমি এই জটিল সংখ্যাটার পাওয়ার বের করব, z⁴n বা x + iy, এই যে জটিল সংখ্যাটা তার মাথায় আমি n দিছি। এটাই তো তার অয়লার ফর্ম, তাই না? এটাকেই তুমি অয়লার ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারো, r⁴i⁴ তার মাথায় n। বুঝছো? x + iy কে তার অয়লার ফর্ম দিয়ে রিপ্লেস করলাম। এবার এই nটা তাইলে কি দুইজনের উপরেই যাবে না? r এর মাথায়ও যাবে, আবার e⁴i⁴ ওর মাথায়ও যাবে। বুঝছো? সূচকের ফর্মুলা, এই nটা এটার উপরেও গেছে, এটার উপরেও গেছে। এখন খেয়াল করো তো কি পড়ে থাকে তাইলে? r⁴n e⁴, দেখো সূচকের মাথায় সূচক থাকলে কি গুণ হয় না? তো e⁴in⁴ হয়ে যাবে, e⁴in⁴ হয়ে যাবে। এখন একটা জটিল সংখ্যায় তুমি মাথায় যদি পাওয়ার নাও, ওই পাওয়ারটাও একটা জটিল সংখ্যাই তো আসবে। তুমি খেয়াল করো সবার লাস্টে এটাই তো z⁴n, এখন এটা একটা জটিল সংখ্যা না? এবং সেটা কিন্তু অয়লার ফর্মে আছে, তাই না? এই যে z⁴n যে জটিল সংখ্যাটা, সেটা কিন্তু আমাদের অয়লার ফর্মেই আছে। তুমি একটু চিন্তা করে দেখো তো, অয়লার ফর্মের সাথে কম্পেয়ার করো, তাহলে z⁴n এর মডুলাস কত? r⁴n, আর্গুমেন্ট কত? i এর সাথে যেটা আছে n⁴। পুরো ব্যাপারটা বুঝলাম? আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে যার মডুলাস আর আর্গুমেন্ট আমরা ধরে নিছি r আর থিটা, তার অয়লার ফর্ম হচ্ছে এটা।
এখন আমি এই জটিল সংখ্যাটার ঘাত বের করব, তো এর মাথায় n দিয়ে দিলাম, তারপর এটা তার মাথায় n। এখন সূচকের ফর্মুলা অনুসারে nটা r এর মাথায় যাবে, এটার মাথায়ও যাবে, সবার লাস্টে যেটা পড়ে থাকে এটাই তো z টু দি পাওয়ার n, এবং এটা অয়লার ফর্মে আছে না, তুমি অয়লার ফর্মের সাথে কম্পেয়ার করো, তাহলে এটার মডুলাস কত, r টু দি পাওয়ার n, আর্গুমেন্ট কত, n থিটা। সবাই কি বুঝছে? সবাই কি বুঝছে? এখন এখন তাহলে আমাদের যেই কনক্লুশনটা হচ্ছে, আমরা যেই সামারিটা পাচ্ছি, সেই সামারিটা হচ্ছে এরকম: আমাদের কাছে যদি একটা জটিল সংখ্যা z থাকে, ওই z এর মডুলাস হচ্ছে r, আর আর্গুমেন্ট হচ্ছে থিটা। আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে যার মডুলাস আর আর্গুমেন্ট আমি জানি, মডুলাস আর্গুমেন্ট তুমি বের করতেই পারো, তাই না, শিখাইছে না। এখন তুমি যদি z টু দি পাওয়ার n নাও, তাহলে ওই জটিল সংখ্যাটার মডুলাস r টু দি পাওয়ার n হয়ে যাবে, মডুলাস r টু দি পাওয়ার n হয়ে যাবে, আর আর্গুমেন্ট কি হয়ে যাবে, n থিটা হয়ে যাবে। আর একটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট জানলেই তো তুমি জটিল সংখ্যাটা জানো, কারণ পোলার আকৃতিতে জানতে হলে কি মডুলাসের আর্গুমেন্টই তো লাগে। বুঝতে পারলাম? তো এভাবে তোমাকে যদি একটা জটিল সংখ্যা দেওয়া থাকে, তুমি তার মাথায় যে কোনো ঘাত খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এতটুকু কি সবাই বুঝছে? রিক্যাপ করব, এতটুকু কি সবাই বুঝছে? এখন একটা কাহিনী আছে, মডুলাস নিয়ে কোনো ঝামেলা নাই, মডুলাস নিয়ে কোনো ঝামেলা নাই। এটার মডুলাস এটা হলে এটার মডুলাস এটা, মডুলাস সব সময় নিরীহ, কিন্তু আর্গুমেন্ট নিয়ে একটা গ্যাঞ্জাম বাঁধবে। আর্গুমেন্ট নিয়ে কেমন গ্যাঞ্জাম বাঁধবে তুমি চিন্তা করো তো। এই যে থিটা, এটা আমাদের আর্গুমেন্ট। এখন ধরো n এর ভ্যালু অনেক বড় নিলা, তো থিটাকে তুমি যদি n দিয়ে গুণ করো, তাহলে আমাদের আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যেতে পারে না? আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা কোনটা আমরা কিন্তু দেখে আসছি, -π থেকে π এর মাঝামাঝি, এটাই কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা, তাই না? এখন তুমি একটা সংখ্যা n দিয়ে গুণ করতেছো, n এর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে থিটাটা আমাদের আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যাবে না? তাকে কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে তখন তোমাকে নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবা সেটাই আমি ব্যাপারটা বুঝাই। দেখো, নিয়ে আসার ব্যাপারটা, ধরো আমরা ফার্স্টে কোয়াড্রেন্ট দুটো আঁকায় ফেললাম। আচ্ছা, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরো আমি তোমাকে বললাম z হচ্ছে একটা জটিল সংখ্যা যার মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে π/4। বুঝছো? মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে π/4। এখন আমি যেটা করলাম, z টু দি পাওয়ার 100 বের করতে বললাম, z টু দি পাওয়ার 100 বের করতে বললাম। তাহলে z টু দি পাওয়ার 100 এর মডুলাস কি হবে? জাস্ট r এর মাথায় n উঠে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 100। বুঝছো? এই যে z এর মডুলাস r হলে z টু দি পাওয়ার n এর মডুলাস r টু দি পাওয়ার n, z এর মডুলাস 2, z টু দি পাওয়ার 100 এর মডুলাস কত? এটা। এবার আর্গুমেন্টটা কি হবে তাইলে বলো তো? n থিটা, থিটাকে n দিয়ে গুণ করবে, 100 ইনটু π/4 না? তো 100 ইনটু π/4 যদি করো, এটা কত আসতেছে? 25 π, 25 π। এই যে 25 π আসছে, এটা কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে রইছে? না, কিন্তু এটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছে। তো এইটাকে মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে কেমনে আনবো? আনাটা খুবই সহজ। ধরো তোমার একটা কোণ এইখানে আছে, তুমি যেটা চাচ্ছ এই কোণটার ভ্যালু কমাইতে যাচ্ছ, কিন্তু অবস্থান পরিবর্তন করবে না। তাহলে কি করবা? এখান থেকে 360 যোগ বা বিয়োগ করবা। চিন্তা করো, এখান থেকে তুমি যদি 360 বা 2π বিয়োগ করো, তাহলে আবার এখানেই আসবা না? কিংবা তুমি যদি 360 যোগ করো, তাহলেও কিন্তু এখানেই আসবা। কাহিনী বুঝছো? এই কোণটার সাথে তুমি যদি 360 বা 2π যোগ বা বিয়োগ করো, তাহলে অবস্থান কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই জায়গাতেই থাকবে, এই জায়গাতেই থাকবে। তো আমরা চাচ্ছি এই যে 25 π, এটার জায়গাটা চেঞ্জ করব না, বাট এটার ভ্যালুটা এই সীমার মধ্যে নিয়ে আসবো। তো আমাদের কি করতে হবে? 2π বাদ দিতে থাকতে হবে, তাই না? এখান থেকে 2π বাদ দাও, তারপর 2π বাদ দাও। তার মানে এখান থেকে আমাকে 2π বা 2π এর গুণিতক, 2π এর যেই গুণিতক সেটা বাদ দিতে হবে। 2π এর এমন গুণিতক বাদ দিতে হবে যাতে করে এই যে 25 π এটা এই সীমার মধ্যে চলে আসে। এখন 25 π থেকে 2π এর কোন গুণিতক বাদ দিলে এই সীমার মধ্যে আসে বলো তো? 24 π। 24 π কিন্তু 2π এর গুণিতক। তো 25 π থেকে তুমি যদি 24 π বাদ দাও, তাহলে কি এটা? 25 π থেকে তুমি যদি 24 π বাদ দাও, তাহলে এই কোণটার অবস্থানের কিন্তু পরিবর্তন হবে না, বাট এটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে পাই।
কাহিনী বুঝলাম, একটু কমপ্লেক্স। আবার বলতেছি, আমি বুঝাইতেছি, এটা বেশ কমপ্লেক্স একটা ব্যাপার, বুঝাইতেছি। এটা তো বুঝছো, একটা জটিল সংখ্যা যদি জেড হয়, জেড এর মডুলাস হচ্ছে আর, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তুমি যদি জেড টু দি পাওয়ার এন নাও, তাহলে ওই জটিল সংখ্যাটার মডুলাস কি হয়ে যাবে? আর টু দি পাওয়ার এন। আর্গুমেন্ট কি হবে? এন থিটা। এই যে এখান থেকে জাস্ট অয়লারের ফর্মুলা থেকে। আমি সুন্দর করে আবার একটু রিক্যাপ দিচ্ছি, এটা বেশ কমপ্লেক্স একটা টপিক, সবাই একটু মনোযোগ দাও। আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে জেড, এই জেড এর মডুলাস আর আর্গুমেন্ট আমি জানি আর আর থিটা, তো এটাকে আমি অয়লার আকৃতিতে লিখছি আর ই টু দি পাওয়ার আই থিটা। আমাদের টার্গেট হচ্ছে জেড টু দি পাওয়ার এন বের করা, তো আমি জেড টু দি পাওয়ার এন লিখলাম, এটাকে জাস্ট অয়লার ফরম্যাটে লিখলাম। এর মাথায় কত খেয়াল করো, এন, এর মাথায় এন। এবার সূচকের ফর্মুলা অনুযায়ী এই এনটা কি আর এর মাথায় আসবে, ই টু দি পাওয়ার আই থিটার মাথায়ও আসবে। তো আর এর মাথায় আসলে কি আর টু দি পাওয়ার এন হয়, আর সূচকের উপরে সূচক খেয়াল করো, ই টু দি পাওয়ার আই থিটা, তার মাথায় এন, সূচকের মাথায় সূচক থাকলে সেই দুটা গুণ হয়, ই টু দি পাওয়ার আই ইন্টু এন থিটা। তো জেড টু দি পাওয়ার এন এটাও কিন্তু একটা জটিল সংখ্যা হবে, দেখো সেটা কিন্তু অয়লার আকৃতিতে আসছে। আমাদের জেড টু দি পাওয়ার এন যেই জটিল সংখ্যাটা, সেটা অয়লার আকৃতিতে চলে আসছে। এই অয়লার আকৃতি দেখে বলো তো, এই যে জটিল সংখ্যাটা, এটার মডুলাস কত? আর টু দি পাওয়ার এন, আর্গুমেন্ট কত? এন থিটা। এই যে জটিল সংখ্যাটা, এটার মডুলাস কত? আর টু দি পাওয়ার এন, আর্গুমেন্ট কত? এন থিটা। এটাই কিন্তু জেড টু দি পাওয়ার এন। তো এবার আমাকে বলো তো তাইলে, এখানকার প্রথম দুইটা লাইন সবাই বুঝছো? একটা জটিল সংখ্যা যদি জেড হয়, যার মডুলাস আর আর থিটা, জেড টু দি পাওয়ার এন, তুমি মাথায় একটা ঘাত নিয়ে নিছো, ওই জটিল সংখ্যাটার মডুলাস হবে আর টু দি পাওয়ার এন, আর্গুমেন্ট হবে এন থিটা। এতটুকু সবাই বুঝছি। এইবার মডুলাস নিয়ে কোনো ঝামেলা হবে না, মডুলাস সব সময় নিরীহ, কিন্তু আর্গুমেন্ট নিয়ে ঝামেলা হবে। কি ঝামেলা? এইটা তুমি একটা আর্গুমেন্ট ধরো, জেড এর আর্গুমেন্ট হচ্ছে থিটা। এখন তুমি যদি জেড টু দি পাওয়ার এন নাও, আর্গুমেন্ট এন থিটা হয়ে যাচ্ছে না? এখন এমন তো হতেই পারে এন এর ভ্যালু অনেক বড় নিছো, এন থিটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছে। ফর এক্সাম্পল, এই যে আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা কি? এইটা না? তুমি এন দিয়ে থিটাকে যখন গুণ করছো, থিটার ভ্যালু এই সীমার মধ্যে আছে, বাট যখন এন দিয়ে গুণ করবে, এটা কিন্তু মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যেতে পারে। কেমনে যাবে? ছোট্ট একটা এক্সাম্পল, আমরা একটা জটিল সংখ্যা জেড ধরলাম, যার মডুলাস 2, আর্গুমেন্ট হচ্ছে π/4। তো জেড টু দি পাওয়ার 100, এটার মডুলাস কি হবে? মডুলাস নিয়ে কোনো জ্ঞানজাম নাই, 2 টু দি পাওয়ার 100, ফাইন। আর্গুমেন্ট কি হবে? থিটা হলে ওটার আর্গুমেন্ট এন থিটা, তো এটার আর্গুমেন্ট π/4, জেড টু দি পাওয়ার 100। ওর আর্গুমেন্ট কি? 100 দিয়ে থিটাকে গুণ করবা, কিন্তু 100 দিয়ে থিটাকে গুণ করলে আর্গুমেন্ট যেটা হয়ে গেছে 25 পাই হয়ে গেছে। 25 পাই কি এই সীমার মধ্যে আছে? না, মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই। তো আমাকে কি করতে হবে? এই 25 পাইটাকে মুখ্য আর্গুমেন্টের সীমায় আনতে হবে, এখন ধরো 25 পাই এখানে আছে, চিন্তা করো, জাস্ট এখানে আছে। তোমরা ত্রিকোণমিতিতে কোণ সিম্পলিফাই করছো না? ছোট কোণে নিয়ে আসছো না? বড় কোণকে ছোট কোণে নিয়ে আসছো না? দেখো, আমি এই 25 পাই, ধরো একটা কোণ এইখানে আছে, আমি এর ভ্যালুটা কমাইতে চাচ্ছি, কিন্তু অবস্থান পরিবর্তন করব না। তুমি এখান থেকে যদি 2 পাই বিয়োগ দাও বা 2 পাই যোগ করো, তাহলে এই অবস্থানেই আসবা, ওর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু কমবে, কিন্তু ওর অবস্থান কিন্তু পরিবর্তন হবে না, মানে কোনটা পরিবর্তন হবে না। কাহিনী বুঝছো? মানে এই কোণটাই তোমাকে ধরো এইভাবে দেওয়া আছে, অনেকগুলা ঘোরার পর আসছে হচ্ছে 25 পাই, তুমি এই বড় কোণটা নিতে চাচ্ছ না, তুমি ছোট কোণটা নিতে চাচ্ছ, মানে জাস্ট এই এতটুকু। তাহলে কি করতে হবে? এখান থেকে 2 পাই এর গুণিতক বাদ দিতে হবে। 2 পাই এর এমন গুণিতক তুমি বাদ দিবা বা যোগ করবা, আবার বুঝো, 2 পাই এর এমন গুণিতক তুমি বাদ দিবা বা যোগ করবা, যাতে করে এখান থেকে সেটা বাদ দেওয়া বা যোগ করার পরে এই সীমার মধ্যে চলে আসে। কাহিনী বুঝছো? এটার আর্গুমেন্ট হবে এন থিটা। এখন এই এন থিটাটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যেতে পারে, তো সীমার মধ্যে আনার জন্য আমাদের কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই এন থিটাকে টুয়াইস পাই এর গুণিতক যোগ বা বিয়োগ করতে হবে, এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে যাতে করে এইটা মুখ্য আর্গুমেন্টের সীমার ভেতরে চলে আসে। ফর এক্সাম্পল, এখানে 25 পাই হয়েছে, তো এখান থেকে আমাকে টুয়াইস পাই এর গুণিতক বাদ দিতে হবে, টুয়াইস পাই এর এমন গুণিতক বাদ দিতে হবে যাতে বাদ দেওয়ার পর সেটা মুখ্য আর্গুমেন্টের সীমা, এই সীমার মধ্যে আসে। 25 থেকে টুয়াইস পাই এর কোন গুণিতক বাদ দিলে এই সীমার মধ্যে আসে? 24 পাই। 24 পাই কিন্তু টুয়াইস পাই এর গুণিতক, 25 পাই থেকে 24 পাই বাদ দিছি, মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আসছে। ক্লিয়ার হয়েছে? এটা খুবই কমপ্লেক্স একটা টপিক, তোমরা যদি বুঝতে পারো
তাহলে মাশাআল্লাহ সবাই বুঝছো নাকি বলো, এটা অ্যাডমিশনের টপিক। যারা এখনো বুঝো নাই, মডুলাস নিয়ে তো কোনো গ্যাঞ্জাম নাই, মডুলাস নর্মাল, ঝামেলা করে আর্গুমেন্ট। এটা থিটা হলে জেড টু দি পাওয়ার এন এর আর্গুমেন্ট কি এন থিটা হয়ে যাবে। এন থিটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যেতে পারে, তখন তুমি সীমার মধ্যে নিয়ে আসবে, এই সীমার মধ্যে নিয়ে আসবা। কেমনে আনবা? টুয়াইস পাই এর গুণিতক বাদ দিবা বা যোগ করে। কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবা, আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। একটু রিক্যাপ করো, তোমরা নিজেরাই একটু মাথার মধ্যে রিক্যাপ করো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। একটু রিক্যাপ করো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। এটা সবাই 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 তোমাকে এই জটিল সংখ্যাটা বের করতে বলছে। 1 প্লাস আই, তার মাথায় 12 দিছ, এটা একটা জটিল সংখ্যা হবে না? এই জটিল সংখ্যাটা বাইর করতে বলছে। তো একটা জটিল সংখ্যা বাইর করতে বলা মানে তার মডুলাস আর্গুমেন্ট বের করতে বলা, একই কথা। তো খেয়াল করো তো, 1 প্লাস আই, 1 প্লাস আই পাওয়ারের মধ্যে যেই জটিল সংখ্যাটা, তার মডুলাস কত? √2 না? এই যে 1 প্লাস আই, এটার মডুলাস √2, আর্গুমেন্ট কত? π/4। তো এটাকে আমি অয়লার আকৃতিতে লিখে ফেলছি, বুঝছো? আমাদের এই যে 1 প্লাস আই, এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে √2, আর্গুমেন্ট π/4। এখন তো মুখে মুখেই করতে পারবো, মডুলাস কি? √1 + 1 √2, আর্গুমেন্ট কত? tan ইনভার্স 1/1, এটা। এখন তুমি কি করবা? এখন তুমি যেটা করবা, 1 প্লাস আই এর মাথায় 12 দিবা, 1 প্লাস আই এর মাথায় 12 দিবা। এটার মাথায় 12 দেওয়া যেই কথা, আমি এটাকে অয়লার আকৃতিতে নিয়ে গেলাম, e টু দি পাওয়ার i π/4, তার মাথায় 12 দিলাম। ঠিক আছে, ডিটেলস প্রসেসে করতেছি। এখন এই 12টা একবার এইটার মাথায় আসবে, একবার ওইটার মাথায় আসবে। তার মানে √2 তার মাথায় 12 আসবে, ইন্টু e টু দি পাওয়ার i π/4 তার মাথায় 12 আসবে। বুঝতে পারলাম? জাস্ট সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখন √2 এর মাথায় 12, এটা মানে কি 2 টু দি পাওয়ার 6 না? √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ তার মাথায় 12, হাফ ইন্টু 12 কত হয়? 2 টু দি পাওয়ার 6। আর e টু দি পাওয়ার i ইন্টু π/4, π/4 ইন্টু কত? 12, π/4 ইন্টু 12। তো দেখো তো, আমাদের যেই z জটিল সংখ্যাটা, আমাদের যেই z জটিল সংখ্যাটা, ওটা কেমন দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার i ইন্টু 3π, এটা না? এই যে 3 4 12, 3 4 12, ঠিক আছে? এখন তুমি দেখো, আমাদের যেই z জটিল সংখ্যাটা, সেটাই তো তোমাকে বের করতে বলছে, সেটার মডুলাস আমরা পেয়ে গেছি। আমাদের z যেই জটিল সংখ্যাটা, তার মডুলাস হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তার মডুলাস হচ্ছে 2 টু দি পাওয়ার 6। আর্গুমেন্ট কত? আমরা আর্গুমেন্ট ওখান থেকে তুমি যদি একটু কম্পেয়ার করো, 3π পাইছো। এখন 3π কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? না। আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমাটা কি ছিল? আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমাটা ছিল এই সীমার মধ্যে থাকতে হবে, তাই না? এটার মধ্যে থাকতে হবে। তো এখন এইটাকে মুখ্য আর্গুমেন্টের সীমায় কেমনে আনবা? এখান থেকে টুয়াইস পাই এর গুণিতক বাদ দিতে হবে। টুয়াইস পাই এর এমন গুণিতক বাদ দিবা যাতে করে এই সীমার মধ্যে আসে। 3π থেকে কত পাই বাদ দিবা, যেটা টুয়াইস পাই এর গুণিতক, যাতে করে এই সীমার মধ্যে আসে? টুয়াইস পাই বাদ দিলেই হয় না? বলো। তাহলে এটার আর্গুমেন্ট কত পেয়ে গেছি? পাই। তো একটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট জানলেই জটিল সংখ্যাটা জানা হয়ে যায়। তো আমাদের এই যে জটিল সংখ্যাটা z, এটার মডুলাসও জানো, আর্গুমেন্টটা জানো। এখন তুমি চাইলে এটাকে যে কোনো আকৃতিতে লিখতে পারবা, অয়লার আকৃতিতে লিখতে পারবা, কিংবা পোলার ফরম্যাটেও লিখতে পারবা না? r ইন্টু কস থিটা, কস থিটার ভ্যালু কত? পাই প্লাস i সাইন পাই। দেখছো, এই জটিল সংখ্যাটাকে সিম্পলিফাই করে এটাকে লিখছি। এখন তুমি চাইলে এটাকে x প্লাস iy ওই আকৃতিতেও নিতে পারবা। ওই আকৃতিতে নেওয়া যায় না? কস পাই এর ভ্যালু কত? -1, তাই না? কস পাই এর ভ্যালু -1, সাইন পাই এর ভ্যালু হচ্ছে ইয়া। তার মানে এটাকে তুমি যদি ই আকৃতি নিয়ে যাও, 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হয়? 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু 64 হয় না? ইয়েস, -64। কাহিনীটা বুঝছো? এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, আপাতত আমরা হাতে করি, পরে আর 2টা ক্লাস করার পর আমরা দেখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায়। তার মানে এই যে জটিল সংখ্যাটা, এটাকে সিম্পলিফাই করলে কি আসে? -64। -64। সব কিছু 100% ক্লিয়ার কিনা বলো? মডুলাস নিয়ে কোনো প্যারাই হবে না, জাস্ট মাথায় পাওয়ার উঠে যাবে। আর্গুমেন্ট একটু গ্যাঞ্জাম, আর্গুমেন্ট সব জায়গায় গ্যাঞ্জাম করছে, তাই না? এখানেও গ্যাঞ্জাম করবে, কারণ মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছে। তো সীমার বাইরে থেকে ভেতরে আনতে হবে, কিন্তু পজিশন চেঞ্জ করা যাবে না। তো টুয়াইস পাই বা টুয়াইস পাই এর গুণিতক বিয়োগ বা যোগ করে কি তুমি পজিশন চেঞ্জ করবা না, বাট ওই সীমাটার মধ্যে নিয়ে আসবা।
দ্যাটস ইট। এটা তো ডিটেইলস প্রসেস আমি দেখালাম, তোমার এত ডিটেইলস প্রসেস করার দরকার আছে? রিটেন আসলে করবে এত ডিটেইলস প্রসেসে। √2 কেন? এই জটিল সংখ্যাটা, এই যে খেয়াল করো এইটার মডুলাস কত? √2 না পড়াইছি না বলো? হ্যাঁ, এই যে 1 + i, এই জটিল সংখ্যাটা, এটার মডুলাস √2, সেটাই লিখলাম। এটার আর্গুমেন্ট π/4। √2 এর মাথায় 12, √2 এর মাথায় 12 যেই কথা, √2 মানে কি? 2⁻½ না, তার মাথায় 12 একই কথা। সূচকের ফর্মুলা বুঝছো? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। 1/2 × 12 কত? 6, সেটাই এখানে আসছে। বুঝলাম। -64 কিভাবে আসলো? এই যে এটাই তো পোলার আকৃতি, তাই না? এটাই তো পোলার আকৃতি। তুমি পোলার আকৃতিটাকে জাস্ট ভাঙায় দিছো। cos π এর ভ্যালু কত? -1। এই যে এই বেচারার ভ্যালু কত? -1। এটার ভ্যালু কত? 0। ভ্যালুগুলো বসায় দিছো। এটাই কি আমাদের? এটা ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে। আর ক্লাসের আগে কি পড়াশোনা করে আসতে হবে, নাইলে কিন্তু বোঝা যাবে না। এটা সবাই করো, এইটা সবাই করো। হ্যাঁ, অয়লার ফর্মে লিখলেও হবে। জটিল সংখ্যা যে কোনো একটা ফর্মে লিখলেই হয়। অয়লার ফর্ম, পোলার ফর্ম, কার্তেশীয় ফর্ম, যে x + iy ফর্ম, একটা লিখলেই হয়। খেয়াল করো, সবাই এটা করতে থাকো নিজেরা। 1 + √3i, আমি ভেতরের জটিল সংখ্যাটার মডুলাস বের করব। ভেতরের জটিল সংখ্যাটা, তার মডুলাস কত? এটার মডুলাস হচ্ছে এই যে, এটার মডুলাস কত? এটার মডুলাস হচ্ছে 2। বের করে দেখো। আচ্ছা, বের করেই দিই। √1 + √3 তার স্কয়ার, এটা করলে যেটা আসে সেটা হচ্ছে 2। এটার আর্গুমেন্ট কত? এটা প্রথম চতুর্ভাগে, তো এটার আর্গুমেন্ট হবে tan ইনভার্স মডুলাস অফ y/x, যেটা হয় π/3। ভেতরের জিনিসটা আর্গুমেন্ট বের করছি, মডুলাস আর্গুমেন্ট বের করছি। এখন এর মাথায় তুমি কি 100 উঠায় দিছো না? এর মাথায় যদি 100 উঠায় দাও, তাহলে জটিল সংখ্যাটা কি হয় বলো তো? ওর মডুলাস r⁴n হয়ে যায় না? তার মানে কি 2⁻100। তো এই জটিল সংখ্যাটার মডুলাস কত হয়ে গেছে? 2⁻100। দ্যাটস ইট। এতটাই সিম্পল। আর্গুমেন্ট নিয়ে একটু গ্যাঞ্জাম হবে। তো এটার আর্গুমেন্ট কি হবে? এটার আর্গুমেন্ট থিটা, তো এটার আর্গুমেন্ট কি? n থিটা হয়ে যাবে না? n থিটা বা n এর ভ্যালু হচ্ছে 100 × π/3। তার মানে কত আসছে? 100 π/3। 100 π/3। এখন কথা হচ্ছে, এই যে 100 π/3, এটা তো মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই। তুমি এটা ক্যালকুলেটরে বসায় দেখো, 33.33 পাই আসে। 33.33 পাই, সেটা কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? মুখ্য আর্গুমেন্টের সীমাটা হচ্ছে -π থেকে পায়ের মাঝখানে। তো এখান থেকে টুয়াইস পায়ের এমন গুণিতক বাদ দিতে হবে। এটার ভ্যালু হয়, তুমি যদি ক্যালকুলেটরে দেখো, 33.33 পাই, অনেকটা, এভাবে মনে রাখো। তো এখান থেকে আমাকে টুয়াইস পায়ের এমন গুণিতক বাদ দিতে হবে যাতে এই সীমার মধ্যে আসে। এখন এইটার কাছাকাছি টুয়াইস পাই এর গুণিতক কারা কারা আছে? 32 পাই আর 34 পাই। বুঝো, এটা মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই। এটাকে মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আনতে হবে। কেমনে আনবো? টুয়াইস পাই এর গুণিতক বাদ দিয়ে। এটার কাছাকাছি টুয়াইস পাই এর গুণিতক কারা কারা? 32 পাই আর 34 পাই। 32 পাই আর কত? 34 পাই। তুমি যদি এখান থেকে 32 পাই বাদ দাও, সেটা কি এই সীমার মধ্যে আসে? না। দেখো, 32 পাই বাদ দিলে কি 1.33 পাই থাকে, এই সীমার মধ্যে আসে না। তো 34 পাই বাদ দিলে দেখো এই সীমার মধ্যে আসবে। তো এই যে আর্গুমেন্টটা আসছে 100 π/3, এটা মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই। এখান থেকে আমি কি 34 পাই, এটা কি 2 পাইয়ের গুণিতক না? 2 পাইকে 17 দিয়ে গুণ করলে এটা হয়। বাদ দিয়ে দেখো কত হয়। ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে করতে পারো, যেভাবে সুবিধা। আমাদের যেটা হয় -2 π/3। এটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি? এটার মডুলাস হচ্ছে এইটা, আর্গুমেন্ট হচ্ছে এটা। মডুলাস বের করা বাচ্চাদের কাজ, আর্গুমেন্ট বের করাটা একটু ডিফিকাল্ট। এই সবাই বুঝছে এটা? বলো তো। সবাই কি বুঝছে এটা?
বুঝছো তো? আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট জাস্ট 100 দিয়ে গুণ করছো। ঝামেলা যেটা হয়েছে সেটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছে। সীমার মধ্যে কেমনে আনবা? খুবই সহজ, তুমি টুয়াইস পাইয়ের একটা গুণিতক বাদ দিবা। টুয়াইস পাইয়ের গুণিতক খেয়াল করো, এটা কত? 33 দশমিক সামথিং পাই। এখান থেকে টুয়াইস পাইয়ের কোন গুণিতক বাদ দিলে এটার মধ্যে আসে? এটার কাছাকাছি টুয়াইস পাইয়ের গুণিতক আছে হচ্ছে 32 পাই আর 34 পাই। এখান থেকে 32 পাই বাদ দিয়ে দেখো এই সীমার বাইরে চলে যায়, পাইয়ের থেকে বড় হয়ে যায়। তো 34 পাই বাদ দাও, দেখো মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে চলে আসবে। বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, 33 পাই বাদ দিবা কেন? 33 পাই কি 2 পাইয়ের গুণিতক? এই তোমাকে কি বলছি আমি, টুয়াইস পাইয়ের গুণিতক বাদ দিতে হবে। পুরো কনসেপ্টটাই তো বুঝো নাই। দেখো আমি তোমাকে কি বলছি, টুয়াইস পাইয়ের গুণিতক বাদ দিতে হবে। টুয়াইস পাইয়ের গুণিতক কেন বাদ দিচ্ছি? কারণ টুয়াইস পাই বাদ দিলে আমাদের কোনটার অবস্থান চেঞ্জ হয় না। টুয়াইস পাই মানে 360 ডিগ্রি না? 360 ডিগ্রি বাদ দিলে ও এই জায়গাতেই থাকে, বাট ভ্যালু চেঞ্জ হয়ে যায়। আমরা এটাই চাচ্ছি, আমরা চাচ্ছি এই কোণটার অবস্থান পরিবর্তন করব না, কিন্তু ভ্যালু কমাবো, ওই সীমার মধ্যে নিয়ে আসবো। কাহিনী বুঝছো? এই জন্য টুয়াইস পাই বা টুয়াইস পাইয়ের গুণিতক বাদ দিচ্ছি। টুয়াইস পাই একবার বাদ দিলেও এখানে আসবে, তুমি যদি 2বার বাদ দাও তাহলেও এখানে আসবে, 3বার বাদ দিলেও এখানে আসবে। তার মানে টুয়াইস পাইয়ের যে কোনো গুণিতক তুমি যদি বাদ দাও ওই জায়গায় আসবে। বুঝছো? তো এখান থেকে টুয়াইস পাইয়ের গুণিতক বাদ দিতে হবে। 33 পাই বাদ দিলে তো হবে না। 33 পাই কি টুয়াইস পাইয়ের গুণিতক? বাদ দিলে পজিশন চেঞ্জ হয়ে যাবে। 33 পাই বাদ দিলে ধরো আমাদের জটিল সংখ্যাটা এইখানে ছিল, ও অন্য জায়গায় চলে যাবে। সেটা তো আমরা চাচ্ছি না, সেটা তো আমরা চাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নতুন কিছু জিনিসপত্র দেখব। আগেরটা সবাই বুঝছো আশা করি। এখন আমরা নতুন কিছু জিনিসপত্র দেখব, সেটা হচ্ছে এই জিনিসটার মডুলাস বাইর করতে বলছে। কোশ্চেনটা দেখো, তোমাকে একটা জটিল সংখ্যা দিচ্ছে, এই জটিল সংখ্যাটার মডুলাস বাইর করতে বলছে। তো মডুলাস আর আর্গুমেন্ট বের করার জন্য আমরা কি জানি? প্রথমত জটিল সংখ্যাটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যেতে হয়, তাই না? তাই তো? তো এটার মডুলাস বাইর করতে বলছে। তুমি কি করতে পারো? প্রথমত এই জটিল সংখ্যাটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাবা, মানে x প্লাস আই ওয়াই এই আকৃতিতে নিয়ে যাবা। এটাকে সরলীকরণ শিখাইছি না? সরলীকরণ করে এই আকৃতি নিয়ে যাওয়া, তারপর মডুলাস বের করে ফেলবা, তারপর এটার মডুলাস বের করে ফেলবা। বাট এটা আরেকটা খুবই সহজ ওয়েতে করা যায়, এটা আরেকটা খুবই সুন্দর আর সহজ ওয়েতে করা যায়। সেটা হচ্ছে এরকম, আমরা মডুলাসের প্রপার্টি শিখে আসছি না? বলো তো, আমরা মডুলাসের প্রপার্টি শিখে আসছি। মডুলাস অফ z1, দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস, দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান না? z1 এর মডুলাস ইন্টু z2 এর মডুলাস, গত ক্লাসেই দেখছি। আবার দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস z1 বাই z2, সেটা কি? আলাদা আলাদা মডুলাসের ভাগফল, z1 এর মডুলাস ডিভাইডেড বাই z2 এর মডুলাস। এটাও দেখছি, এটাও দেখছি। আর আজকে নতুন যেটা দেখছি, একটা জটিল সংখ্যা তার মাথায় যদি z টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার n এর মডুলাস যেই কথা, তুমি z এর মডুলাস নিয়ে তার মাথায় যদি পাওয়ার নাও, সেটাও একই কথা। এই তিনটা প্রপার্টি তো আমরা দেখছি, তাই না? তাই তো? এই তিনটা একসাথে কম্বাইন করতে পারো কিভাবে? এই তিনটা তুমি যদি একসাথে কম্বাইন করো, ফর এক্সাম্পল আমি যদি এরকম করি, মডুলাস অফ z1 ইন্টু z2 ইন্টু z3 ডিভাইডেড বাই ধরো z টু দি পাওয়ার 4, এই জিনিসটার মডুলাস বাইর করতে বললাম। তো এটার মডুলাস কি হবে? প্রথমত ভাগটা, সবার প্রথমে ভাগটা আসবে না? তো যেটা হবে আমাদের উপরেরটার মডুলাস z1 ইন্টু z2 ইন্টু z3 ডিভাইডেড বাই মডুলাস অফ z টু দি পাওয়ার 4। কোন প্রপার্টি অ্যাপ্লাই করছি? এই যে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, দেখছো? আমি এটাকে জাস্ট ভেঙে ফেলছি। তারপর এবার উপরে তিনটা জিনিস গুণাকারে আছে না? তিনটা জটিল সংখ্যা গুণাকারে আছে, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করো। তাহলে কি হয়? আমাদের উপরে কি দাঁড়ায়? মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2 ইন্টু মডুলাস অফ z3, তাই না? কোন প্রপার্টি অ্যাপ্লাই করলাম? এই যে আলাদা আলাদা গুণ করে, মানে গুণ করে মডুলাস যেই কথা, আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করা একই কথা। এবার সবার লাস্টে z টু দি পাওয়ার 4 এর মডুলাস, এটা যেই কথা, তুমি যে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করো, z এর মডুলাস নিয়ে তার মাথায় 4 দেওয়া একই কথা। কাহিনী বুঝছো? আমি পুরো জিনিসটাকে জাস্ট ভেঙে টুকরা টুকরা করে ফেলছি।
ভেঙে টুকরা টুকরা করে ফেলছি, আলাদা হবে এটার মডুলাস, এটার মডুলাস, এটার মডুলাস, তিনটা আলাদা মডুলাস বাইর করে গুণ করছি। আর নিচে কি z⁴ z এর মডুলাস বাইর করে মাথায় পাওয়ার দিয়ে দিছি। এই জিনিসটা অনেক কাজে দিবে। কেন তুমি খেয়াল করো, এই যে এখানে আসলে কি, তুমি এখানে একটু খেয়াল করো তো, তিনটা আলাদা জটিল সংখ্যা আছে না। প্রথম জটিল সংখ্যাটা হচ্ছে i, পরের জটিল সংখ্যাটা হচ্ছে √3 - i, পরের জটিল সংখ্যা হচ্ছে 1 + i, তার মাথায় কি, তার মাথায় স্কোয়ার, তার মাথায় স্কোয়ার। এখন পুরা জিনিসটার মডুলাস, পুরা জিনিসটার মডুলাস কি হবে বলো তো, কি হবে বলো? এই i এর মডুলাস আমি একটু ভেঙে ভেঙে লিখে দেখাই, প্রথম অঙ্ক যেহেতু, i এর মডুলাস ইন্টু √3 - i, এটার মডুলাস। আর নিচে কি আছে এই জিনিসটা, এটার মডুলাস কি, 1 + i এর মডুলাস, 1 + i এর মডুলাস তার স্কোয়ার, 1 + i এর মডুলাস তার স্কোয়ার। এখন দেখো তো i এর মডুলাস কত, 1, এটার মডুলাস কত, 2, এই যে 1 + i তার মডুলাস হচ্ছে √2, তার মাথায় আবার স্কোয়ার। সিম্পলিফাই করো, দেখো অ্যান্সার চলে আসবে 1। কনসেপ্টটা বুঝছো? এটা উঠাইতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না, এটা উঠাইতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না। কনসেপ্টটা বুঝছো সবাই? কনসেপ্টটা বুঝো, উঠানো টাইম দিচ্ছি। আমরা যেটা করছি, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার মডুলাস বের করে জাস্ট জায়গা মতো বসায় দিছি, জাস্ট জায়গা মতো বসায় দিছি। ঠিক আছে, উঠানো হয়েছে সবার? এখন অ্যাকচুয়াল পরীক্ষায় যখন আসবে তুমি এত ভুগিচুগি লিখবা বলো? এগুলো রিটেনে নর্মালি আসে না। রিটেনে আসলে এইভাবে ডিটেলসে করবা আর কি, রিটেনে আসলে এই যে এইভাবে তুমি ডিটেলসে করে দিবা। বাট যদি এমসিকিউতে আসে এত ভুগিচুগি করার টাইম আছে বলো? তুমি কি করবা বলো তো? এমসিকিউতে আসলে জাস্ট এক লাইন লিখবা, জাস্ট এক লাইন। কোন এক লাইন? এই যে এইভাবে আমি দেখাই, আমি দেখাই দেখাই। এমসিকিউতে আসলে জাস্ট এক লাইন। মডুলাস অফ জেড কি হবে? i এর মডুলাস 1 ইন্টু এটার মডুলাস √3 - i, √3 - i এটার মডুলাস, এটার মডুলাস হচ্ছে 2, এটার মডুলাস তার স্কোয়ার, তো এটার মডুলাস হচ্ছে √2, তার স্কোয়ার করলে কত হয়? 2 হয়। শেষ, এতটুকুই উত্তর। ক্যালকুলেটর দিয়ে তো করাই যায়, আগে হাতে করো না, ভার্সিটিতে তো ক্যালকুলেটর অ্যালাউড না, তাই না? আর তোমাদের বছর হয়তো কম্বাইন্ড অ্যাডমিশন টেস্ট হবে, তো তখন তো ক্যালকুলেটর অ্যালাউড থাকবে না, বুঝছো? আর্গুমেন্ট বের করা যায় না? হ্যাঁ, আর্গুমেন্ট তো এখানে তুমি বের করতে পারবা। কিভাবে একটু পরে আসতেছে, বুঝলাম তো সবাই? এটা করো তো, এটা সবাই করো। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, 1 ঘন্টা 45 মিনিটের মতো হবে হোপফুলি। করো, এটার অ্যান্সার দাও সবাই তাড়াতাড়ি। দুইটা অ্যান্সার দেখতে পারতেছি, আর মানুষজন কই? তাড়াতাড়ি। (50/4), তাই না? তুমি কি করবা দেখো, এই জিনিসটার মডুলাস বাইর করবা, ওইটারে স্কোয়ার করবা, এই জিনিসটার মডুলাস বাইর করবা, এই জিনিসটার মডুলাস বাইর করবা, তার মাথায় 4 দিয়ে দিবা। দেখো, তার মানে আমাদের মডুলাস অফ জেড ইকুয়ালস টু কি হবে? কি হবে বলো তো? এই জিনিসটার মডুলাস তার স্কোয়ার, এই বক্সের মধ্যে যেটা আছে তার মডুলাস হচ্ছে 5, 5 স্কোয়ার। এই বক্সের মধ্যে যেটা আছে তার মডুলাস কত? 2, বসাই দিলাম, জায়গা মতো বসালাম। এটার মডুলাস কত? √2, তার মাথায় 4, তার মাথায় 4। তাহলে কি থাকে বলো তো? উপরে হচ্ছে 25 × 2 50, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার, 50/4 বা 25/2। হ্যাঁ, এখন অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি, 50/4 বা 25/2। সবাই তো বুঝছি তাই না? বলো, সবাই তো পুরো ব্যাপারটা বুঝছে। এবার এইটা করো, দেখো এই জিনিসটার মান, এটা কি মডুলাস না?
তোমাকে কোয়েশ্চেনে ডিরেক্টলি বলে নাই মডুলাস বাইর করতে, বাট দেখো দুই সাইডে দুইটা মডুলাস সাইন দেওয়া আছে, এই যে এই 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 জিনিসটার মডুলাস বাইর করতে বলছে। করো করো করো। মডুলাস বাইর করো। ফার্স্টে কোয়েশ্চেনটা তোলো, তারপর মডুলাসটা বাইর করো। এমসিকিউ আসলে ডিটেলস অপশন তোলার দরকার নেই। কেমনে করবা বলো তো? এই জিনিসটার মডুলাস বাইর করে তার মাথায় 3 বসাবা, আর নিচে এই জিনিসটার মডুলাস বসাবা, তাই না? মুখে মুখেই কিন্তু ক্যালকুলেট করা যায়, মুখে মুখেই কিন্তু ক্যালকুলেট করা যায়। সবার তোলা হইছে? অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি। সবাই একটু নিজে নিজে করো, আমিও তোমাদের সাথে সাথে করি, বাট একটু নিজে নিজে করতে হবে, ঠিক আছে? এটার মডুলাস হবে উপরে হচ্ছে √5, তার মাথায় 3, আর নিচে হচ্ছে √13। ওকে, তো কি থাকলো? 5√5 ডিভাইডেড বাই √13। এখন তুমি অপশানে খেয়াল করো, এরকম অপশন কিন্তু একটাও নাই, তাই না? ম্যাথমেটিক্সের নিয়ম হচ্ছে তুমি হরে কখনো রুট রাখবা না, কিংবা হরে কখনো জটিল সংখ্যা রাখবা না। এটা ম্যাথসের একটা নিয়ম আর কি। তো হরে তুমি যদি রুটটা উঠাইতে চাও, √13 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে না? তো √13 দিয়ে যদি উপরে নিচে গুণ করো, তো নিচে তো 13 থাকবে, নিচে তো 13 থাকবে, আর উপরে √13 দিয়ে যদি গুণ করো, তাহলে √5 মধ্যে আরো 13 গুণ হয়ে যাবে, 5 13 65। তো 5√65 ডিভাইডেড বাই 13। আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। সবাই বুঝলাম? বলো তো। এই যে একজন বলছে অপশন নেই, তো দেখছো ধারা খাইয়ে গেছো। অপশন আছে তো, ছদ্মবেশে আছে। এখন আমি তোমাকে বলি, অ্যাডমিশন টেস্টে কি করবে জানো? ডি নাম্বার অপশনে দিয়ে দিবে কোনোটি নয়, কোনোটি নয়। অপশন কিন্তু আছে, ছদ্মবেশে আছে, কিন্তু যখন তুমি দেখবা কোনোটি নয় আছে, আর তোমার যে অ্যান্সার আসছে ওইটা একটার সাথেও মিলতেছে না, 50%, তোমাদের মধ্যেই 50% গিয়ে কোনোটি নয় দাগাবে। 100% শিওর আমি। বুঝছো? এরকম কিন্তু এক্সামে করে, টিচাররাই করে। একদম কনফিডেন্টলি ভুল করে দিয়ে আসবা। এরকম করা যাবে না, এরকম করা যাবে না। হ্যাঁ, ছলনা করবে, অনেক ছলনা তো করবেই। আচ্ছা ঠিক আছে, পরেরটা। এতক্ষণ পর্যন্ত যা করছি সবগুলা কি? মডুলাস বের করা। এখন আর্গুমেন্ট বের করা শিখবো। দেখো, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বাইর করতে বলছে, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বাইর করতে বলছে। আমরা দেখছিলাম না, গুণফলের আর্গুমেন্ট যোগ হয়, ভাগফলের আর্গুমেন্ট বিয়োগ হয়, তাই না? গুণফলের আর্গুমেন্ট যোগ হয়, ভাগফলের আর্গুমেন্ট বিয়োগ হয়, আর পাওয়ার নিলে আর্গুমেন্টটা কি? গুণ হয়ে যায়, তাই না? গুণফলের ক্ষেত্রে আর্গুমেন্ট দুইটা যোগ হয়, ভাগফলের ক্ষেত্রে আর্গুমেন্ট দুইটা বিয়োগ হয়, আর পাওয়ার নিলে আর্গুমেন্টের সাথে n গুণ হয়ে যায়। এই জিনিসগুলোই দেখছিলাম। আচ্ছা, তো এইটার তোমাকে আর্গুমেন্ট বের করতে হচ্ছে। প্রথম ওয়ে, এটা করার একটা ওয়ে হচ্ছে তুমি এই জটিল সংখ্যাটাকে জাস্ট সিম্পলিফাই করে ফেলবা। এটাকে সিম্পলিফাই করা কিন্তু সহজ। দেখো তো, 1 + i তার হোল স্কোয়ার, তাই না? 1 + i হোল স্কোয়ার করলে কত হয়? 1 + 2i + i স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 - i তার হোল স্কোয়ার, বা i - 1। তো এটা যেটা হয় 1 - 2i + i স্কোয়ার, তার মাথায় স্কোয়ার। বুঝছো? এই যে এইটাকে আমি এভাবে লিখছি, i - 1 তার স্কোয়ার, তার মাথায় আবার স্কোয়ার। এই জিনিসটাকে জাস্ট নিচে এভাবে লিখছি। তো তুমি যদি সিম্পলিফাই করো, দেখো তো উপরে কি হয়? 1 আর এটা কাটা, তো উপরে পড়ে থাকে হচ্ছে 2i, উপরে পড়ে থাকে হচ্ছে 2i, আর নিচে কি? এটা কাটা -2i তার স্কোয়ার পড়ে থাকবে। এরকমই তো, তাই না? এরকমই কিন্তু। এখন তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, তাহলে দেখো তো উপরে হয় 2i, আর নিচে হয় 4i স্কোয়ার, তাই না? নিচে হয় 4i স্কোয়ার। এটাকে তুমি যদি এখন ভাঙাও, তাহলে যেটা পড়ে থাকে -12i অথবা -i/2। দেখো তো সিম্পলিফিকেশনটা ঠিক আছে কিনা সবাই একটু দেখো আমার সিম্পলিফিকেশনটা ঠিক আছে কিনা। তুমি এটা সিম্পলিফাই করে খুব ইজিলি আদর্শ আকৃতিতে নিয়ে আসবা। তারপর কি?
এটার আর্গুমেন্টটা বের করে ফেলবা। আমার সিম্পলিফিকেশনটা ঠিক আছে কিনা সবাই দেখো। -i/2, এখন এটার আর্গুমেন্ট কি? এটা আমাদের কোথায় আছে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে থাকলে আর্গুমেন্ট কত? -π/2 না? -π/2, বুঝছো? এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে। আমরা আরেকটা ওয়েতে দেখাবো। এটা কি সবাই বুঝছি? তুমি জাস্ট জটিল সংখ্যাটাকে সিম্পলিফাই করে তারপর মডুলাস আর্গুমেন্ট বের করবে। আগে সবগুলো অঙ্ক, এই যে এই অঙ্কটা কিন্তু এভাবে করা যায়, তো তুমি জটিল সংখ্যাটাকে সিম্পলিফাই করে তারপর মডুলাস আর্গুমেন্ট বের করবে, ঠিক আছে? এখন আমরা আর্গুমেন্টের প্রপার্টি দিয়ে এটা করব। এখন আমরা যেটা করব, আমরা আর্গুমেন্টের প্রপার্টি দিয়ে এটা করব। দেখো এখানে দুইটা জটিল সংখ্যার ভাগফল না, তাই তো? দুইটা জটিল সংখ্যার ভাগফল দেওয়া আছে। তো ভাগফলের আর্গুমেন্ট কি? আলাদা আলাদা আর্গুমেন্টের বিয়োগফলের সমান, আলাদা আলাদা আর্গুমেন্টের বিয়োগফলের সমান। আচ্ছা তুমি খেয়াল করো তো, এই যে i+1 এটার আর্গুমেন্ট কত? i+1 এটার আর্গুমেন্ট কত? π/4। মুখে মুখেই কিন্তু করা যায়। এই যে i+1 এটার আর্গুমেন্ট কত? π/4। তার মাথায় স্কোয়ার আছে, তো i+1 তার স্কোয়ার, ওটার আর্গুমেন্ট কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের লবের আর্গুমেন্ট আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে π/2, বুঝছো? আমরা লবের আর্গুমেন্ট বাইর করে ফেলছি। এই যে i+1 এটার আর্গুমেন্ট হচ্ছে π/4, i+1 এর আর্গুমেন্ট হচ্ছে π/4। এখন i+1 এর স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে আর্গুমেন্ট কি গুণ হয় না? ওই স্কোয়ারটা দিয়ে 2 দিয়ে গুণ করছে π/2, এটা মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে, এটা আর্গুমেন্ট। এবার আমরা হরের আর্গুমেন্টটা বাইর করব, বুঝছো? নিচে যেটা আছে, এই যে i-1 এটার আর্গুমেন্ট কত বলো তো? i-1 এটার আর্গুমেন্ট কত? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টে কি হয়? π মাইনাস tan ইনভার্স x/y না, বলো তো? তো π মাইনাস π/4 হবে, বা 3π/4। এটা হচ্ছে আমাদের হরের ওই বক্সের মধ্যে যেটা, আমাদের হরে বক্সের মধ্যে যেটা আছে, এই যে i-1, এটা মানে -1 + i, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ফর্মুলা কি? π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, x এর ভ্যালু তো 1, তো π মাইনাস tan ইনভার্স 1 বা π/4। এটা কার আসছে? এই বক্সের মধ্যে যেটা, তার মাথায় আবার পাওয়ার না 4। তো আমাদের θ2 এই ভ্যালুটা কি হবে বলো তো? এই যে আর্গুমেন্টটা আসছে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? π মাইনাস π/4 এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে 4 দিয়ে গুণ করা মানে ওটার আর্গুমেন্ট কত হয় বলো তো? 3π হয়ে যায় না? বুঝছো? এটা হচ্ছে আমাদের হরের আর্গুমেন্টটা, এটা হচ্ছে আমাদের হরের আর্গুমেন্টটা। হর নিচে যেটা আছে এটা তো মুখ্য আর্গুমেন্টের বাইরে চলে গেছে, সীমার মধ্যে আনতে কি করবা? টুয়াইস পাই বাদ দিবা, টুয়াইস পাই বাদ দিবা। টুয়াইস পাই বাদ দিলেই কি মুখ্য আর্গুমেন্টে সীমার মধ্যে চলে আসে, পাই। লবের আর্গুমেন্ট এটা, হরের আর্গুমেন্ট এটা। তো ভাগফলের আর্গুমেন্ট কি হবে? লবেরটার থেকে হরেরটা বাদ দিয়ে দিবা, তাইলেই কি আমাদের ভাগফলের আর্গুমেন্টটা বের হয়ে যাবে। কাহিনী বুঝলাম? আমাদের এই যে ভাগফল সেটার আর্গুমেন্ট হচ্ছে, আমি অন্য একটা ওয়েতে করে দেখালাম, এটা যে এভাবেই করতে হবে এরকম না, কিন্তু এটা আগের মেথডে করলেই কিন্তু সুবিধা হয়। কিন্তু তোমরা কনসেপ্ট যেহেতু শিখছো, আমরা ওই কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা দেখলাম, আমরা কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা দেখলাম। সবাই কি বুঝলাম? ফোর্থ কোয়াড্রেন্টে কেন? এটা ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ দেখতে মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। দেখো আমরা নর্মালি x প্লাস iy দেখাই না, এটা -1 + i, ওভাবে চিন্তা করলে -1 + i। এগুলো না বুঝতে পারলে এখন কি করা উচিত বলো তো? এটা ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে? i-1 এভাবে চিন্তা করো না, -1 + i দ্বিতীয় চতুর্ভাগে, -1 + i দ্বিতীয় চতুর্ভাগে। আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে এটা, সেটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে বক্সের মধ্যটা, তার মাথায় 4 আছে, তো আর্গুমেন্ট কি 4 দিয়ে গুণ হয়ে যাবে। তো 4 দিয়ে গুণ করলে ঝামেলা যেটা 3π হয়, সেটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে। সেখান থেকে আমি 2π বাদ দিছি, মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে চলে আসছে। এটা হচ্ছে লবের আর্গুমেন্ট, এটা হচ্ছে হরের আর্গুমেন্ট। তো ভাগফলের আর্গুমেন্ট কি হবে? জাস্ট বিয়োগ করে দিব। সবাই কি বুঝলাম? তো এর মাধ্যমে আমাদের এই টপিকটা শেষ। আচ্ছা আরেকটা ছোট্ট অঙ্ক আছে, মোটামুটি এই টপিকটা শেষ। আমরা অয়েলারের জিনিসপত্র নিয়ে অনেক কথাবার্তা বলছি, এগুলো তোমাদের একাডেমিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বাট অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
বুঝলাম? তুমি যেভাবেই করো না কেন হবে। আমরা দুইটা কনসেপ্ট শিখছি, দুইটা কনসেপ্ট দিয়েই করে ফেললাম। ওকে, এই সবাই বুঝলাম তো? i+1 = π/2। i+1 এর আর্গুমেন্ট তো π/4 বক্সের মধ্যে। আমি কি বুঝাচ্ছি এতক্ষণ? i+1 বক্সের মধ্যেটা আর্গুমেন্ট হচ্ছে π/4, তার মাথায় স্কোয়ার দিছো না? স্কোয়ার দিলে এইটার আর্গুমেন্ট কি? জাস্ট 2 দিয়ে গুণ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন ক্যালকুলেটর অ্যালাউড না। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। ক্লাসে মনোযোগ দিও সবাই। আমরা পরের অঙ্কে যাচ্ছি। সবাই দেখো, কোয়েশ্চেনটা তোলো। এটা রুয়েটে আসছে, পাশে ছোট্ট করে লেখা আছে, বোঝা যাচ্ছে না? রুয়েট 19-20। এটা আসলে জটিল সংখ্যার সরলীকরণ সংক্রান্ত। ওঠানো হয়েছে? দেখো তোমাকে কি দেওয়া আছে, আমাদের জেড একটা জটিল সংখ্যা, দেওয়া আছে। তোমাকে দেখাইতে বলছে 2/1 + z। দেখো আমাদের জটিল সংখ্যাটাকে বিদঘুটে একটা আকৃতি দেওয়া আছে। এটা কিন্তু আদর্শ আকৃতিতে ছিল, এটাকে উল্টায় দিছে, একটা বিদঘুটে আকৃতি আনছে না? এটাকে সিম্পলিফাই করতে হবে। জটিল সংখ্যার সিম্পলিফিকেশন আমরা একদম শুরুতে দেখছিলাম, দ্বিতীয় ক্লাসে দেখছিলাম, তাই না? জাস্ট এটা অ্যাপ্লাই করবো, খেয়াল করো। তো 2/1 + z, 2/1 + z, এটা কি হয় বলো তো? উপরে হয় 2 আর নিচে হচ্ছে 1 + cos θ + i sin θ। এটা কি আদর্শ আকৃতিতে আছে? দেখো আমাদের এই জটিল সংখ্যাটা কি আদর্শ আকৃতিতে আছে? না, আমাদের হরে i চলে আসছে। হরে i থাকুক, এটা আমরা চাই না। দেখো এটা ইকুয়ালস টু যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আবার আদর্শ আকৃতিতে আছে। আমাদের যে রাইট সাইডটা কিন্তু আদর্শ আকৃতিতে আছে। তো বেসিক্যালি তোমাকে এই জটিল সংখ্যাটাকে সিম্পলিফাই করে আদর্শ আকৃতিতে নিতে হবে। কেমনে নিতে হয়? হরের আই সরাতে হবে। হরের আই কেমনে সরায়? হরের অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করে দাও, তাই না? এখানে হরের অনুবন্ধী কারা কারা বলো তো? 1 + cos θ + i sin θ। আয়ের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? অনুবন্ধী মানে কি? আমাদের আয়ের আগের যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আয়ের আগের চিহ্নটা এখানে প্লাস ছিল, এখানে তুমি চেঞ্জ করে দিবা। তো এটার অনুবন্ধী হচ্ছে 1 + cos θ - i sin θ। এটাই কি হরের অনুবন্ধী। হরের অনুবন্ধী দিয়ে তুমি উপরে আর নিচে গুণ করবা। তো উপরে কি হয়? 1 + cos θ - i sin θ। এইবার সিম্পলিফাই করো, তাহলে দেখো তো নিচে কি থাকে বলো? 1 + cos θ a + b * a - b - i² sin² θ। আর উপরে তাহলে কি থাকে? 2 * 1 + cos θ - 2i sin θ। এখন তোমার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে জাস্ট রাইট সাইডে কনভার্ট করা। তো বুঝতে পারতেছো এখানে ত্রিকোণমিতি আসবে, তাই না? তুমি যেই অঙ্কই করো না কেন, যেই চ্যাপ্টারই পড়ো না কেন, ওখানে ত্রিকোণমিতি এসে বাম হাত ঢুকাবেই। এই জন্যই তোমাদের ত্রিকোণমিতি সবার প্রথমে পড়ানো হয়। ঠিক আছে? দেখো এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি হয়? a + b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাও। ওই যে a + b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাও। 1 + 2i cos θ + cos² θ আর এখানে কি হয়? প্লাস sin² θ, তাই না? এই যে এখানে a + b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাইছি আর এখানে i² এর ভ্যালু তো -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর উপরে কি থাকে বলো তো? 2 * 1 + cos θ 2 * 1 + cos θ - 2i sin θ - 2i sin θ, বা তুমি আইটা আগে লিখতে পারো -i * 2 sin θ। এবার বলো তো এই ভ্যালুটা তো 1, তাহলে আমাদের নিচে কি থাকে? 2 * 1 + cos θ না? আর উপরে হচ্ছে 2 * 1 + cos θ + i * 2 sin θ। কাহিনী বুঝলাম? এই যে এটার ভ্যালুটা 1, এখানে একটা 1 ছিল, 1 1 2
2 প্লাস 2 cos থিটা, 2 কমন নিয়েছি, 2 ইন্টু 1 প্লাস cos থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই ভগ্নাংশটাকে জাস্ট আলাদা করে ফেলো, এই ভগ্নাংশটাকে জাস্ট এখান থেকে আলাদা করে ফেলো। এখান থেকে আলাদা করলে আমাদের এই সাইডে, যে এটার নিচে এটা আসবে না, এটা হয় 1 প্লাস আই ইন্টু, ওদিকে থাকে 2 সাইন থিটা, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস cos থিটা। দেখো আমাদের প্রমাণের সাথে অনেক কিছুই কিন্তু মিলে গেছে। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, সরি আমি মাইনাসটা ভুলে এখানে প্লাস দিয়ে দিচ্ছি। আরে মাইনাসটা উঠাইতে তো প্যারা লাগবে, এখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে এখানে একটা মাইনাস, আমি জাস্ট এই ভগ্নাংশটাকে এখান থেকে আলাদা করে ফেলবো, এই পার্টটুকু আলাদা করবো, এই পার্টটুকু আলাদা করবো। তাহলে যেটা পরে থাকে দেখো, প্রমাণের অনেকটা মিলে গেছে। 1 মাইনাস আই, 1 মাইনাস আই, ট্যান থিটা লাগবে। তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো এই জিনিসটা ট্যান থিটায় কনভার্ট হবে, ত্রিকোণমিতিতে ট্যান থিটা বাই 2 তে কনভার্ট হবে, তাই না? এই জিনিসটা ত্রিকোণমিতি থেকে এটা খুব ইজিলি করা যায়। বলো তো কেমনে করবো? 2 2 তো ভ্যানিশ, আমাদের ওই যে সাইন থিটা, সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। ত্রিকোণমিতির ফর্মুলা, যারা ত্রিকোণমিতি পড়ো নাই পারবা না এটা। এই যে সাইন থিটা, এটার ফর্মুলা ভাঙাইছি, মনে করে দেখো সাইন 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 সাইন থিটা cos থিটা। তো সাইন থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আর নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটার ফর্মুলা কি ছিল? 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 2 কাটা, একটা cos থিটা বাই 2, একটা cos থিটা বাই 2 কাটা যাবে। উপরে থাকবে tan sin থিটা বাই 2, নিচে থাকবে cos থিটা বাই 2। 2 2 ঘাচাং, একটা cos থিটা বাই 2, একটা cos থিটা বাই 2 কাটা। এই যে ও একটাকে নিয়ে ভ্যানিশ হবে, তাহলে উপরে থাকবে sin থিটা বাই 2, নিচে কি cos থিটা বাই 2, ভাগ করলে কি হবে? tan থিটা বাই 2। তো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু চলে আসছে, বুঝছো? তো যেটা হয় সেটা হচ্ছে 1 মাইনাস আই ইন্টু ট্যান থিটা বাই 2। সবাই কি বুঝলাম? এটা আসলে আমাদের জটিল সংখ্যার সরলীকরণ। ঠিক আছে, জটিল সংখ্যাটা আদর্শ আকৃতিতে দেওয়া নেই, তুমি এটাকে সিম্পলিফাই করলেই ওটাতে চলে আসবে। মধ্যে একটু ত্রিকোণমিতি ঢুকাই দিছে, এটাই। হেই, সবাই কি বুঝলাম বলো? সবাই কি বুঝছে? আমরা এখন নতুন একটা টপিকে যাব। আমাদের এই যে জটিল সংখ্যাটা, এটাকে আমরা কি করছি? সিম্পলিফাই করছি, হরের অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করছি, তারপর কাজ শেষ। সাইনেরটা আরেকবার, এটা ত্রিকোণমিতির ফর্মুলা, তুমি ত্রিকোণমিতি না পড়লে তো হবে না। এই যে সাইন থিটা, সাইন থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। সাইন থিটা, এটাকে ত্রিকোণমিতির ফর্মুলা ভাঙাইছি, 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আর 1 প্লাস cos থিটা, এটাও ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 cos স্কয়ার থিটা বাই 2, উপর নিচ থেকে 2 2 কাটা, একটা cos একটা cos কাটা যাবে, উপরে পড়ে থাকবে sin থিটা বাই 2, নিচে পড়ে থাকবে cos থিটা বাই 2। অ্যান্সার হবে 1 মাইনাস আই ইন্টু ট্যান থিটা বাই 2। ঠিক আছে, বলো। সাইনের ওইটা জাস্ট ত্রিকোণমিতির ফর্মুলা, তুমি ত্রিকোণমিতি পড়ো নাই? এখানে ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করছি। কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি একটু লিখে দেই, দেখো। sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা, এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা। আবার 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, আমি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখানে লেফট সাইডে 2 থিটার জায়গায় আছে থিটা, তো রাইট সাইডে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 হয়ে যাবে। ওকে, আমরা এখন পরের টাইপে যাচ্ছি। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসবে, এখান থেকে পরীক্ষায় আসবে। স্টার্ট দাও, 3টা স্টার্ট, এবং বেশ বড় একটা টাইপ, আমাদের বেশ কিছুক্ষণ টাইম লাগবে, এখন 45 মিনিট লাগবে আরো। মূল নির্ণয়, আমরা জটিল সংখ্যার মূল বের করব, আমরা জটিল সংখ্যার মূল নির্ণয় করা শিখব। তো প্রথম যেটা সেটা দেখবো হচ্ছে বর্গমূল। বর্গমূল মানে কি? স্কয়ার রুট বের করা। এরপরে ঘনমূল বের করা শিখব, এরপর চতুর্থ মূল বের করা শিখব। তবে আজকের ক্লাসে শুধু বর্গমূল বের করা শিখব। আমরা একটা জিনিসের বর্গমূল বের করব। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে, নর্মাল একটা সংখ্যা, এটার বর্গমূল তুমি বের করতে পারো না? এটার বর্গমূল কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 9 বা প্লাস মাইনাস 3, তাই তো? এই জিনিসটার বর্গমূল কত?
প্লাস মাইনাস 3। তো আমরা এইভাবে, এটা তো বাস্তব সংখ্যার দেখলাম, আমরা এখন দেখবো একটা জটিল সংখ্যার বর্গমূল তুমি কেমনে বের করো। একটা জটিল সংখ্যার বর্গমূল কেমনে বের করো। প্রথমত একটা এক্সাম্পল দেখি, কোয়েশ্চেনটা পড়ো, তোলো তোলো। এই জটিল সংখ্যাটার বর্গমূল আমাকে বের করতে হবে, এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। এখন একটা জটিল সংখ্যার বর্গমূল আরেকটা জটিল সংখ্যাই হয়। এই জটিল সংখ্যাটা আমরা ধরে নিলাম z, জটিল সংখ্যাটা আমরা ধরে নিলাম z। একটা জটিল সংখ্যা, আমরা তো একটু আগেই দেখে আসছি, একটা জটিল সংখ্যার মাথায় তুমি যদি পাওয়ার নাও তাহলে ওটা আরেকটা জটিল সংখ্যা হয় না? একটু আগেই দেখে আসছি। বর্গমূল মানে কি? তুমি z এর মাথায় হাফ নিচ্ছ। বর্গমূল বা রুট ওভার অফ z মানে কি? z এর মাথায় হাফ নিচ্ছ। তো z এর মাথায় হাফ নিলে আরেকটা জটিল সংখ্যাই তো পাবা, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এই যে জটিল সংখ্যাটা রুট ওভার অফ -7 প্লাস 24i, এইটা একটা জটিল সংখ্যা। সেই জটিল সংখ্যা হচ্ছে a প্লাস ib। এই যে এটার বর্গমূল রুট ওভার অফ -7 প্লাস 24i, সেটা একটা জটিল সংখ্যা ধরে নিছি a প্লাস ib। আমাদের টার্গেট কি এখন বলো তো? বর্গমূলটা বের করা না? বর্গমূল বের করা মানে কি? তুমি a আর b এর ভ্যালু বের করতে পারলেই হইছে। আমরা ধরে নিচ্ছি আমাদের এই জটিল সংখ্যাটার বর্গমূল হচ্ছে a প্লাস ib। তো আমি যদি কোনোভাবে a আর b এর ভ্যালু নিয়ে আসতে পারি তাইলেই কাজ হয়ে যায় না? বুঝাতে পারলাম? আমাদের এখনকার টার্গেট হবে a আর b এর ভ্যালু বের করে নিয়ে আসা। a আর b এর ভ্যালু কেমনে বের করব? তুমি যদি দুই পাশকে বর্গ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, -7 প্লাস 24i, এটা হচ্ছে লেফট সাইডে। আর রাইট সাইডে কি? a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা না? তাই তো, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তো a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙাও, a স্কোয়ার প্লাস টুয়াইস a ইন্টু ib প্লাস i স্কোয়ার b স্কোয়ার। বুঝছো? আমি দুই পাশকে জাস্ট বর্গ করে দিছি, তাহলে দেখো তো কি থাকে, -7 প্লাস 24i ইকুয়ালস টু a স্কোয়ার। তুমি রাইট সাইডে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করো, a স্কোয়ার এটা বাস্তব অংশ, যে i স্কোয়ারের ভ্যালু -1 না? তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে, প্লাস i ইন্টু টুয়াইস ab হয়। বুঝছো? আমি রাইট সাইডটাকে জাস্ট একটু সুন্দর করে সাজায় লিখছি। আমাদের a স্কোয়ার আর এটা হয় -b স্কোয়ার, এই দুইটা তো বাস্তব অংশ, কারণ এই দুইটায় কোনো i নাই। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটা এখানে লিখলাম, আর i সহটা ওটা লিখলাম। এখন দুইটা জটিল সংখ্যা, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। দুইটা জটিল সংখ্যার সমতার শর্ত যেন কি ছিল? তাদের বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সেম হইতে হবে। অর্থাৎ এই দুইটা জটিল সংখ্যা সমান হলে তাদের বাস্তব অংশ দুইটা সেম হবে এবং তাদের কাল্পনিক অংশ দুইটা। কাল্পনিক অংশ কি? আয়ের সহগ যারা, সেটাই তো কাল্পনিক অংশ। আয়ের সহগ যেটা, সেটাই তো কাল্পনিক অংশ। সেই দুটাও কি? সেম হবে। বুঝলাম? তো এই দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত হচ্ছে তাদের বাস্তব অংশ সমান, কাল্পনিক অংশ সমান হতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে -7, আর টুয়াইস ab এই ভ্যালুটা হচ্ছে 24। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমাদের মূল টার্গেটটা কি? বর্গমূলটা বাইর করা। বর্গমূলটা বাইর করা মানে কি? a আর b এর ভ্যালু বাইর করা না? দেখো, a আর b সংক্রান্ত দুইটা সমীকরণ পাইছো। এখন এই দুইটা সমীকরণ থেকে তুমি a আর b এর ভ্যালু নিয়ে আসবা। কেমনে নিয়ে আসবা? ছোট্ট ক্লাসে শিখে আসছো, আমি একটু দেখাই দিই। দেখো, এতটুকু তো সবাই বুঝছো, তাই না? এতটুকু তো সবাই বুঝছো। এখন আমরা যেটা করব, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আসছে, সেখান থেকে আমি a আর b এর ভ্যালু বের করার ট্রাই করব। তুমি 1 নাম্বারটাকে যদি বর্গ করে দাও, আমাদের 1 নাম্বার যেই সমীকরণটা, সেই সমীকরণটাকে যদি বর্গ করো, তাহলে দেখো তো কি পড়ে থাকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার না, ইকুয়ালস টু -7 তার স্কোয়ার বা 49। 1 নাম্বার সমীকরণটাকে বর্গ করছি। এখন a মাইনাস b হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা এরকম ছিল, মনে করে দেখো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝছো? ছোট ক্লাসের ফর্মুলা, a মাইনাস b হোল স্কোয়ার, ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন খেয়াল করো তো, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, এই যে 4ab, 4a স্কোয়ার b স্কোয়ার, এটাকে তুমি এভাবে লিখতে পারো না? টুয়াইস ab তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 49।
এখন টুয়াইস এ বি এই ভ্যালুটা তুমি জানো 24, টুয়াইস এ বি এই যে খেয়াল করো 2 নাম্বার থেকে টুয়াইস এ বির ভ্যালু হচ্ছে 24, এখানে 24 বসায় দাও, তাহলে খেয়াল করো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 49 প্লাস 24 স্কোয়ার। এতটুকু সবাই বুঝলাম। জাস্ট আমি এই দুইটা সমীকরণ সমাধান করে এ আর বি এর ভ্যালু বের করার চেষ্টা করতেছি, বুঝাতে পারলাম? আমি এই দুইটা সমাধান করলে এ আর বি এর ভ্যালু বের করার চেষ্টা করতেছি। এখন তুমি যদি বর্গ করে দাও, মানে স্কোয়ারটা উঠে দাও, এই যে দুই পাশ থেকে বর্গমূল করে দাও, স্কোয়ারটা উঠে দাও, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এই জিনিসটাকে রুট করো সবাই, ক্যালকুলেটর দিয়ে এই জিনিসটাকে রুট করো, 49 প্লাস 24 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 25 আসার কথা না, ইকুয়ালস টু প্লাস মাইনাস 25 আসার কথা। এখন বলো তো এই যে প্লাস মাইনাস দুইটা ভ্যালুই কি গ্রহণযোগ্য? আমাদের এই যে প্লাস মাইনাস, তুমি তো বর্গ উঠাইছো, স্কোয়ার উঠাইছো না, স্কোয়ার উঠাইলে কি প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এই প্লাস মাইনাসটা কি দুইটাই কি গ্রহণযোগ্য? বলো আমাকে বলো সবাই, দুইটাই কি গ্রহণযোগ্য? না। দেখো এ আর বি দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা, আমাদের জটিল সংখ্যার আদর্শ আকৃতিতে এ আর বি দুইটাই বাস্তব সংখ্যা না? দুইটা বাস্তব সংখ্যার বর্গ তাদের যোগ করলে জীবনেও নেগেটিভ হবে না, এটাও ধনাত্মক ওটাও ধনাত্মক, তো এখানে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, তুমি কি শুধু ধনাত্মকটা নিবা। 25, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। আমাদের মেইন টার্গেট কি? এ আর বি এর ভ্যালু বের করা। আমাদের মেইন টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। এখন খেয়াল করো 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ এই দুইটা থেকে তুমি কিন্তু এ আর বি এর ভ্যালু খুব ইজিলি বের করে ফেলতে পারবা। 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ থেকে তুমি এ আর বি এর ভ্যালু খুব ইজিলি বের করে ফেলতে পারবা। 1 নাম্বার আর 3 নাম্বার তুমি যদি যোগ করো, 1 নাম্বার আর 3 নাম্বার তুমি যদি যোগ করো, তাহলে খেয়াল করো তো টুয়াইস এ স্কোয়ার ইকুয়ালস টু -7 প্লাস 25, 1 আর 3 যোগ করতেছো, যেটা পড়ে থাকে টুয়াইস এ স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 7, যেখান থেকে এ স্কোয়ারের ভ্যালু কত হয়? এ স্কোয়ারের ভ্যালু হয় 9, এ এর ভ্যালু +-3, এ এর ভ্যালু +-3, বুঝাতে পারলাম? এইবার 3 থেকে তুমি যদি 1 বাদ দাও, 3 থেকে তুমি যদি 1 বাদ দাও, তাহলে যেটা পড়ে থাকে টুয়াইস বি স্কোয়ার ইকুয়ালস টু 32, যেখান থেকে বি এর ভ্যালু আসে +-4। আমাদের টার্গেট কি ছিল? এ আর বি এর ভ্যালু বাইর করা না? আমি কিন্তু এ আর বি এর ভ্যালু বাইর করে ফেলছি, বুঝছো? আমাদের টার্গেট ছিল এ আর বি এর ভ্যালু বের করা, আমি কিন্তু এ আর বি দুইজনের ভ্যালুই কি বের করে ফেলছি। এখন এখানে টোটাল 4টা ভ্যালু হয়েছে না? এ এর ভ্যালু প্লাস মাইনাস, বি এর ভ্যালু প্লাস মাইনাস, তাহলে 4টা মূল হয়ে গেল না? তাই তো। বাট বর্গমূল, একটা জিনিসের বর্গমূল সবসময় দুইটা জিনিস হয়, যে 9 এর বর্গমূল কি +-3, কোনো কিছুর বর্গমূল সবসময় দুইটা হয়, তো এটার বর্গমূল 2টা হবে। কিভাবে 2টা? খেয়াল করো, এ আর বি দুইজনের চিহ্ন সেম হওয়া লাগবে। কারণ কি খেয়াল করো তো, এই যে টুয়াইস এ বি, এই জিনিসটার দিকে তুমি একটু খেয়াল করো, এই জিনিসটার দিকে একটু খেয়াল করো সবাই। টুয়াইস এ বি এই ভ্যালুটা পজিটিভ আসতেছে না? তার মানে এ আর বি গুণ করলে রেজাল্টটা পজিটিভ হয়, তাই তো? তো এ আর বি গুণ করলে রেজাল্ট যদি পজিটিভ হয়, এ আর বি এর চিহ্ন সেম হইতে হবে। দুইটা সংখ্যা তুমি গুণ করে ধনাত্মক পাইছো, তার মানে কি হয় দুইটাই ধনাত্মক, নাহলে দুইটাই ঋণাত্মক, তাই না? এই যে এ আর বি গুণ করে ধনাত্মক পাইছো, তার মানে এ আর বি দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক। তো তুমি যখন এ এর ভ্যালু +3 নিবা, তোমাকে বি এর ভ্যালু +4 নিতে হবে। তুমি যখন এ এর ভ্যালু -3 নিবা, বি এর ভ্যালু কত? -3 নিতে হবে, -4 নিতে হবে। প্লাসটা নিলে প্লাসটা নিবা, মাইনাসটা নিলে মাইনাসটা নিবা। তো আমাদের এই যে জটিল সংখ্যাটা জেড এর যেই বর্গমূল, আমাদের জেড এর যেই বর্গমূল √z, সেটাই আমরা কি পাইছিলাম? a + ib, তাই না? সেটাই তো আমরা ধরেছিলাম, √z = a + ib। এখন a এর ভ্যালু দুইটা আসছে প্লাস মাইনাস, ওইটাও প্লাস মাইনাস, তো আমরা দেখলাম যখন a এর ভ্যালু ধনাত্মক, b এর ভ্যালু ধনাত্মক, তার মানে আমাদের বর্গমূলটা আসবে +-3 + 4i। দেখো আমি প্লাস মাইনাসটা কিন্তু আগে দিছি, খেয়াল করো। এই প্লাসটা তুমি যখন নিবা, দুইটা চিহ্ন, একবার যখন প্লাস নিবা তখন 3 + 4i,
মাইনাস নিলে কি -3 -4i, বুঝছো? আমাদের দুইটা বর্গমূল পাওয়া গেছে। তুমি একবার প্লাসটা নাও, প্লাসটা নিলে কি 3 + 4i, মাইনাসটা নিলে কি -3 -4i। মোদ্দা কথা হচ্ছে আমাদের AB এইটার চিহ্ন যদি পজিটিভ হয়, আমাদের বর্গমূলের মাঝখানের যে চিহ্নটা থাকবে, এই যে এখানে, এই চিহ্নটা ধনাত্মক আসবে। এই চিহ্নটা ধনাত্মক আসবে কখন? যখন আয়ের সাথের যে চিহ্নটা সেটা যদি ধনাত্মক হয়। কেন? আয়ের সাথের যে চিহ্নটা সেটাই তো টুয়াইস এবি এর চিহ্ন, বুঝছো? আয়ের সাথের যে চিহ্নটা সেটাই তো টুয়াইস এবির চিহ্ন। তো টুয়াইস এবির চিহ্ন কি? যদি ধনাত্মক হয় তাহলে এ আর বির চিহ্ন সেম হবে, আমাদের মাঝখানে প্লাস চিহ্ন হবে। আর ওটা যদি নেগেটিভ হইতো তাহলে এই চিহ্নটা জাস্ট নেগেটিভ হয়ে যেত। সবাই কি বুঝছে? দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 3 + 4i, একটা হচ্ছে -3 - 4i। আমাদের দুইটা অ্যান্সার আসছে। আমি যদি অ্যান্সার দুটো একটু লিখি, আমাদের √z আসলে দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে 3 + 4i, আরেকটা হচ্ছে -3 - 4i। বর্গমূল সবসময় দুইটা হয়, একটা জটিল সংখ্যার বর্গমূল সবসময় দুইটা হয়। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার জেনারেল প্রসেস। তুমি এভাবে যে কোনো অঙ্ক সমাধান করে ফেলতে পারবা। দেখো সবাই একটু রিভিউ করো। আমরা আরো দুইটা প্রসেস দেখব। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা টোটাল 3টা প্রসেস আছে, এর মধ্যে দুইটা রিটেনে অ্যাপ্লাই করা যায়, একটা এমসিকিউতে। প্রথমটা আমরা দেখে ফেলছি, এটা হচ্ছে প্রসেস 1। এটা হচ্ছে প্রসেস 1, একদম জেনারেল প্রসেস। আমরা আরো দুইটা প্রসেস দেখব। আমি আবার একটু রিক্যাপ করতেছি পুরো জিনিসটা। সবাই দেখো, আমরা এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করব। একটা জটিল সংখ্যার বর্গমূল দুইটা পাওয়া যায়, যে কোনো কিছুর বর্গমূল দুইটা পাওয়া যায়। তো একটা জটিল সংখ্যার বর্গমূল আরেকটা জটিল সংখ্যা হবে। তো আমি সেটা ধরে নিচ্ছি a + ib। দুই পাশে বর্গ করলাম, তারপর দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত, বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান, কাল্পনিক অংশ সমান। আমার টার্গেট a আর b এর ভ্যালু বের করা। ছোট্ট ক্লাসে আমরা সমীকরণ সমাধান শিখে আসছি। দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ, সেখান থেকে আমি a আর b এর ভ্যালু নিয়ে আসছি। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের a আর b এর মাঝখানের যেই চিহ্নটা, সেইটা আমাদের সমীকরণটা যার বর্গমূল তুমি বাইর করবা তার আয়ের যেই চিহ্ন, আয়ের সাথে যেই চিহ্নটা সেটা সমান হবে। অর্থাৎ এই যে আয়ের সাথে চিহ্নটা পজিটিভ, মাঝখানের চিহ্নটা পজিটিভ আসছে, বুঝছো? এই যেখানেও পজিটিভ আসছে, ওটা নেগেটিভ হইলে এখানেও কি নেগেটিভ হইতো, না নেগেটিভ হইতো। এই সবাই বুঝলাম তো? বলো সবাই বুঝছি? এই প্রসেসটা সবাই বুঝছি? এখন এইটার মানে এটা তো আমরা একটা অঙ্ক দিয়ে করছি না, এবার আমরা অঙ্ক না, একটা সাধারণ জটিল সংখ্যা দিয়ে এটা করব। ঠিক আছে, আমরা একটা সাধারণ অঙ্ক দিয়ে করব। এবার ধরো আমি তোমাকে বললাম x + iy, এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বললাম। x + iy, আগেরটাই কি ছিল? আগেরটা একটা ভ্যালু দেওয়া ছিল, এবার ভ্যালু না, এবার সাধারণ একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এটার ভ্যালু ধরো z। আমি তোমাকে এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বললাম। আমি তোমাকে √x + iy এইটা বের করতে বললাম। পুরোপুরি আগের প্রসেসে আমরা করব, তারপর সবার লাস্টে একটা ফর্মুলা আসবে, ওটা আমরা মুখস্থ রাখবো এমসিকিউর জন্য, বুঝছো? পুরোপুরি এভাবেই করব, সবার লাস্টে একটা ফর্মুলা আসবে, ওই ফর্মুলাটা আমরা মুখস্থ করব। তো আমরা ধরে নেই √x + y = a + ib, ঠিক আগের মতোই a + ib। এখন দুই পাশে বর্গ করে দিব, সবাই আমার সাথে সাথে করো। এখন আমি দুই পাশে বর্গ করে দিব, তাহলে লেফট সাইডে থাকে x + iy, রাইট সাইডে থাকে a² + 2 iab + b²। তাহলে খেয়াল করো তো কি থাকে, x + iy = a² - b² + i × 2ab। এতটুকু করার পর আমরা যেন কি করছিলাম, দুইটা জটিল সংখ্যা সমান, তার মানে তাদের বাস্তব অংশ সমান, তাদের কাল্পনিক অংশ আর কাল্পনিক অংশ সমান, তাই তো? তো এখান থেকে আমাদের দুইটা সমীকরণ আসবে, সেটা হচ্ছে a² - b² এর ভ্যালু হচ্ছে x আর 2ab, এই ভ্যালুটা হচ্ছে y। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদের টার্গেট হচ্ছে a আর b এর ভ্যালু বের করা।
আচ্ছা এখানে আই স্কোয়ার দেই নেই, আই স্কোয়ার বি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। আগের বারও কিন্তু সেম কাহিনী ছিল, আগের বারও কি আমরা এ আর বি এর ভ্যালু বের করতাম। আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল আগের বার এক্স এর ভ্যালু কত -7 ছিল, এবার 24 ছিল, ওয়াই এর ভ্যালু 24। তো এবার এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া নেই, তো আমরা কি এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমাদের একটা সুন্দর ফর্মুলা আসবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট, মূল টার্গেট এখন কি দাঁড়ালো, তুমি এক্স আর ওয়াই এর মাধ্যমে এ আর বি কে প্রকাশ করবা। ঠিক আগের মতো করো, এক নাম্বারটাকে বর্গ করে দাও। এক নাম্বারটাকে বর্গ করলে কি থাকে, এক নাম্বারটাকে বর্গ করলে যেটা থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আহা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই না, ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এ বি তার হোল স্কোয়ার। 4a স্কোয়ার বি স্কোয়ারকে জাস্ট ওপাশে পাঠিয়ে দিছি, 4a স্কোয়ার বি স্কোয়ারকে জাস্ট ওপাশে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তো এখন বলো তো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার যেটা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি দুই পাশে বর্গমূল করো, আমাদের লেফট সাইডে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস, বাট প্লাস মাইনাস দিব না, কেন দিব না আগের অঙ্কে এক্সপ্লেইন করছি। দুইটাই বর্গ, বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হয় না, তো শুধু প্লাসটা নিব। এটা আমাদের কি 3 নাম্বার সমীকরণ আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করা, এ আর বি এর ভ্যালু বের করা। তো বলো তো কিভাবে বের করব। তুমি প্রথমত 1 আর 3 যোগ করবা, 1 প্লাস 3, 1 আর 3 যদি যোগ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, 1 নাম্বার 3 নাম্বার যোগ করবা, যেটা থাকে সেটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আসলে কি, আমাদের জটিল সংখ্যাটার মডুলাস না। আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে জটিল সংখ্যাটা এটার মডুলাস হচ্ছে আর, মডুলাস অফ জেড ইকুয়ালস টু আর ধরে নিচ্ছি, তাহলে আমাদের লেখালেখিতে কিছু সুবিধা হবে, বুঝছো। এটার মডুলাসকে আমরা আর ধরে নিচ্ছি, তার মানে এই ভ্যালুটা আমাদের মডুলাসের সমান, আমাদের লেখালেখিতে মানে খাতার মধ্যে লিখতে একটু সুবিধা হবে। এখন তুমি যদি দুইটা যোগ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, 2a স্কোয়ার, এই যে এটা আর এটা যোগ করতেছে ইকুয়ালস টু আর প্লাস এক্স, তাই না। 2a স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এক্স, যেখানে আর হচ্ছে আমাদের মডুলাস, তো এখান থেকে আমাদের এ স্কোয়ারের ভ্যালু কত আসে বলো তো, হাফ অফ আর প্লাস এক্স। তো এখান থেকে এ এর ভ্যালু কত আসবে, এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার অফ আর প্লাস এক্স। এতটুকু বুঝলাম। আমি জাস্ট দুইটা যোগ করছি, 1 আর 3 যোগ করছি, সিম্পলিফাই করে দিছি। এই জিনিসটা আমাদের লেখার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এটা মডুলাসকে আর দিয়ে প্রকাশ করলাম। এখন তুমি কি করবা, 3 থেকে 1 বাদ দিবা। 3 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে টুয়াইস বি স্কোয়ার ইকুয়ালস টু আর মাইনাস এক্স, তাই না। 3 থেকে 1 বাদ দিচ্ছ, তো এখান থেকে আমাদের বি এর ভ্যালু কি পড়ে থাকে বলো তো, প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার অফ আর মাইনাস এক্স। এর ভ্যালু পাইছো, বি এর ভ্যালু পাইছো, লেখো সবাই এতটুকু, এ এর ভ্যালু পাইছো, বি এর ভ্যালু পাইছো। তো আমাদের জটিল সংখ্যাটার যে বর্গমূল সেটা কি দাঁড়ালো, রুট ওভার অফ জেড ইকুয়ালস টু, দেখো আমাদের মাঝখানের চিহ্নটা কি ধনাত্মক না, তার মানে এ আর বি ওই দুইজনে কি সেম চিহ্ন বিশিষ্ট হবে। এ আর বি যদি সেম চিহ্ন বিশিষ্ট হয় আমাদের এটার বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2। দুইটার ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস 1/√2 আছে, এটা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকে রুট ওভার অফ আর প্লাস এক্স প্লাস আই ইন্টু রুট ওভার অফ আর মাইনাস এক্স। আমি জাস্ট এই দুইটা যোগ করছি, খেয়াল করো, এ আর বি, এ প্লাস আই বি, আমাদের বর্গমূলটা কি এ প্লাস আই বি, তাই যে এখানে খেয়াল করো, এই যে এখানটায় আমার মাথার পেছনে
এ প্লাস আই বি, তাই না? এ এর ভ্যালু তুমি বের করছো এইটা, বি এর ভ্যালু এইটা, মাঝখানে চিহ্নটা যেহেতু ধনাত্মক, এই যে এক্স প্লাস আই ওয়াই, মাঝখানে চিহ্নটা যেহেতু পজিটিভ, তার মানে এ আর বি এর চিহ্ন সেম হবে, তাই তো? এই জন্য আমাদের এই মাঝখানের চিহ্নটা, এ আর বি এর চিহ্ন যেহেতু সেম, এই মাঝখানেরটা কি পজিটিভ আসছে। তারপর দুইটা থেকে প্লাস মাইনাস 1/√2 কমন যায়, আমি সেটা বাইরে নিয়ে আসছি, শেষ। এরকম পচা মান আসছে কেন? হ্যাঁ, এটা পচা মান, এবং পচা মানটা মুখস্থ রাখতে হবে। আমি বলতেছি আস্তে আস্তে, সবাই কোনটা কোথায় কেমনে ইউজ করবা সবাই বুঝতে পারবা, অসুবিধা নেই। এতটুকু বুঝছি কিনা সেটা আমাকে বলো, এতটুকু সবাই বুঝছি কিনা এবং সবার লেখা হয়েছে কিনা সেটা বলো। একটা জিনিস খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে এই যে মাঝখানের চিহ্নটা, এটা পজিটিভ দেখে এখানটায় পজিটিভ আসছে। এখানটায় পজিটিভ আসার কারণ এ আর বি তাদের দুইজনের চিহ্ন সেম হবে। এখন এই মাঝখানটায়, এই যে এখানটায় যদি নেগেটিভ সাইন থাকতো তাহলে সব কিছু সেম, জাস্ট এইখানে একটা নেগেটিভ সাইন হয়ে যেত, বুঝছো? এখানটায় যদি নেগেটিভ থাকতো সব কিছু সেম, এখানে খালি একটা নেগেটিভ সাইন হয়ে যেত। ঠিক আছে, এইবার আমরা শর্টকাটটা দেখবো। আমরা শর্টকাট বলতে আসলে ম্যাথসে শর্টকাট মানে হচ্ছে কোনো একটা রেজাল্ট তুমি মুখস্থ রাখবা। এই যে রেজাল্টটা আসছে এটাই তুমি শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা। শর্টকাটটা আমি আলাদা করে লিখে দিই, এই যে রেজাল্টটা এটাই শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু পরের পেজে যাচ্ছি। আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এরকম, এক্স প্লাস আই ওয়াই, এইটার বর্গমূল আমরা বের করবো। এখন মাঝখানে তো প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, আমরা প্লাস মাইনাস না দিই, এরকম লিখি এক্স, এখানে হচ্ছে আই ওয়াই, মাঝখানে একটা চিহ্ন, মাঝখানে, আচ্ছা একটু এদিকে লিখতে হবে, মাঝখানে হচ্ছে চিহ্ন, চিহ্নের জায়গায় ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। এখন এইটার বর্গমূল কি হবে? রুট ওভার অফ এইটার বর্গমূল কি হবে? এই জিনিসটার বর্গমূল যেটা হবে, বা এটাকে আমরা জেড ধরে নিই, আপাতত এটাকে আমরা জেড ধরে নিই, তো জেড এর বর্গমূল বা রুট ওভার অফ জেড, সেটা যেটা হবে প্লাস মাইনাস 1/√2। তুমি দেখো সবার লাস্টের যে রেজাল্টটা, এই রেজাল্টটাই মুখস্থ, এই রেজাল্টটাই তুমি ওখানে বসায় দিবা, তো যদি বসাও খেয়াল করো কি হবে, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার অফ আর প্লাস এক্স, আর হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস। মাঝখানে এখানে একটা চিহ্ন বসবে না, এটা ধনাত্মক না ঋণাত্মক কেমনে বুঝবা? মূল জটিল সংখ্যায় যেই চিহ্নটা সেটাই এখানে বসবে, ওখানে ধনাত্মক হলে এখানেও ধনাত্মক, ওখানে ঋণাত্মক হলে এখানে ঋণাত্মক। তো দেখো তো কি থাকে, ইন্টু আই রুট ওভার অফ আর মাইনাস এক্স, যেখানে আমাদের আর এর পরিচয় কি? এই জটিল সংখ্যাটার মডুলাস, আর এর পরিচয় হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস। এইটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, অনেক জায়গায় কাজে দিবে, স্পেশালি ভার্সিটিতে, অ্যাডমিশন টেস্টে তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা এই শর্টকাটটা কাজে দিবে। এইটা সিকিউতে ইউজ করতে পারবা না, এইটা সিকিউতে ইউজ করা যাবে না। সিকিউতে কোনটা ইউজ করবা? আমরা আগে একটা মেথড দেখছি না, প্রথম প্রসেসটা দেখছি, ওই প্রসেসটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস, এটা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। থার্ড আরেকটা প্রসেস দেখবো, ওটাও তুমি সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, এটা একটু পরে দেখতেছি। এই সবাই লিখছো এটা? বলো, বোঝা হইছে তো? লিখছো এবং বোঝা হইছে সবার, তাই না? বোঝাতে হইছে, তাই না? একটু মুখস্থ করে নাও, 5 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু মুখস্থ করো সবাই। ঠিক আছে, আমরা এখন এটার সাহায্যে এই অঙ্কটা করবো। দেখো কি বলছে, বর্গমূল বের করতে বলছে না, এই জিনিসটার বর্গমূল বাইর করতে বলছে। এখন এটার মডুলাস কত? এই জিনিসটার মডুলাস হচ্ছে √2, মাঝখানে চিহ্নটা হচ্ছে পজিটিভ, তো রুট ওভার অফ 1 প্লাস আই, এটা কি হবে বলো তো? আমরা কি দেখছিলাম, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার অফ আর প্লাস এক্স, এখানে চিহ্নটা পজিটিভ, এই জন্য পজিটিভ বসায় দিচ্ছি, রুট ওভার অফ আর মাইনাস এক্স, তাই তো?
এটার মডুলাস কত? √2 প্লাস মাইনাস 1/√2, মডুলাস হচ্ছে √2, আর এক্স এর ভ্যালু কত? এক্স মানে কি? এক্স মানে কি আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে তার বাস্তব অংশ, তাই না? তার বাস্তব অংশ। তো এক্স এর ভ্যালু হচ্ছে 1, √2 প্লাস 1, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, √2 প্লাস 1, আচ্ছা এখানে একটা আই দিতে ভুলে গেছি, প্লাস আই ইন্টু √2 মাইনাস 1। বুঝছো? ডিরেক্ট ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করছি। এই সবাই বুঝছি? বলো 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 বলো। চিহ্নটা একটু এক্সপ্লেন করব। চিহ্নটা কোনো বিষয় না, এই যে আয়ের আগের যেই চিহ্নটা ওটা জাস্ট সরাসরি এখানে বসে যাবে। এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। ফর এক্সাম্পল দেখো, এখানে আমাদের চিহ্নটা কি? পজিটিভ না? এই চিহ্নটা ডিরেক্টলি এখানে বসে গেছে, এই যে মাঝখানে। বুঝছো? এখন আমি যদি তোমাকে এরকম একটা বের করতে বললাম, ধরো √1 মাইনাস আই, এটা কই লিখবো? ধরো আমি √1 মাইনাস আই লিখতে বললাম, তাহলে সব কিছু সেম হইতো না বলো? এটার মডুলাসও কত? 2 না? শুধুমাত্র মাঝখানের চিহ্নটা নেগেটিভ, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা নেগেটিভ। এটা ইকুয়ালস টু কি হইতো? সব কিছু সেম, প্লাস মাইনাস 1/√2, তারপর √r প্লাস এক্স, আর এর ভ্যালু কত? √2, √r প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত? 1। এখানে চিহ্নটা বসতো, এখানে চিহ্নটা কি? নেগেটিভ না? তো মাঝখানে নেগেটিভ চিহ্ন বসতো, প্লাস আই ইন্টু √r মাইনাস এক্স। এবার বুঝছো চিহ্নটা? ফর্মুলাটা খুব বাজে, হ্যাঁ ফর্মুলাটা দেখতে আসলে খুবই বাজে। সবাই কি বুঝলাম বলো তো? আমি যদি নিজে কোনো শর্টকাট ইনভেন্ট করি, সেটাকে আমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এমসিকিউতে তুমি পারবা, কিন্তু রিটেনে সব শর্টকাট অ্যাপ্লাই করা যায় না। রিটেনে কিছু শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, ওগুলো আমরা অ্যাডমিশন টাইমে বলবো না। বুঝছো? আর ক্লাসের মধ্যেই বলে দিব কোনটা কোথায় কেমনে কি অ্যাপ্লাই করবা। বোঝা তো গেল? এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই অঙ্কটা তুমি নর্মাল প্রসেসে করবা, করতে পারবা? আমাদের প্রসেস 1-এ করবা। তুমি কি পারবা বলো? এই অঙ্কটা তুমি প্রসেস 1-এ করবা, এই অঙ্কটা প্রসেস 1-এ করবা। সবাই কি পারবা? না আমি করে দিব? তুমি যেটা করবা, এই জিনিসটা √1 প্লাস আই ইকুয়ালস টু a প্লাস আই বি ধরবা, তারপর বর্গ করবা। বর্গ করলে কি থাকে? 1 প্লাস আই। আমি একটু খুব তাড়াতাড়ি করে দিই, সবাই আমার সাথে একটু তাড়াতাড়ি লেখো। প্লাস আই ইন্টু, সবাই আমার সাথে খুব তাড়াতাড়ি লেখো, আই ইন্টু টুয়াইস এ বি প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি থাকে বলো তো? এখানে থাকে 1 প্লাস আই, এটা ইম্পর্ট্যান্ট, এখানে থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওদিকে থাকে প্লাস আই ইন্টু টুয়াইস এ বি, আই ইন্টু টুয়াইস এ বি। তো বাস্তব অংশ কাল্পনিক অংশ সমান। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? 1, টুয়াইস এ বির ভ্যালু কত? এটাও হচ্ছে 1, তাই না? এটাও হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ তুমি সমাধান করে a আর b এর ভ্যালু নিয়ে আসবা। এই দুইটা সমীকরণ তুমি সমাধান করে কি a আর b এর ভ্যালু নিয়ে আসবা। তুমি 1 নম্বরটাকে বর্গ করো, তাহলে কি থাকে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তো যেটা থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টুয়াইস এ বি তার হোল স্কোয়ার। আমি এখানে এক লাইন স্কিপ মারছি। তো কি থাকে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু √2। এখানে প্লাস মাইনাস √2 আসার কথা, আমি মাইনাসটা নেই নাই, শুধু প্লাসটা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। 1 আর 3 যোগ করবা, 1 থেকে 3 বাদ দিবা, a আর b এর ভ্যালু চলে আসবে। বাকিটা হোমওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে তো? বাকিটা করে নিও কিন্তু, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটাও তুমি প্রসেস 1-এ করবা, শর্টকাট প্রসেসটাও করবা। এই অঙ্কটাও তুমি প্রসেস 1-এ করবা, শর্টকাট মেথডটাই করবা। বুঝছো? প্রসেস 1, 2 দুইটাই করবা। এটাও করবা, আরেকটা দিয়ে দিই, 4 মাইনাস 3i। এই দুইটার বর্গমূলে পার্থক্য কি হবে বলো তো? শুধু চিহ্নটা চেঞ্জ হবে, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হবে না। এই দুইটা জিনিসের বর্গমূল তুমি যখন বের করবা, ফাইনাল রেজাল্টে শুধু মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। আমাদের শর্টকাট ফর্মুলা থেকেই কিন্তু সেটা বোঝা যায়। এই যে শুধু মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, বাকি সব কিছু তো সেম, বাকি সব কিছু তো সেম। ঠিক আছে? ওকে, আমরা এখন আমাদের তৃতীয় প্রসেস, থার্ড প্রসেসটা দেখব। এইটা তুমি রিটেনে অ্যাপ্লাই করতে পারবা।
থার্ড প্রসেসটা দেখবো, আজকেই দেখায় দিই, কালকের জন্য আমি ফেলে রাখতেছি না, রিলেটেড টপিক। থার্ড ওয়েটা দেখবো। থার্ড ওয়েটা খুবই সহজ, কিন্তু একটু পরিচিত অঙ্ক, মানে আগে করছো এরকম অঙ্ক থাকলে তুমি থার্ড প্রসেসে করবা, ঠিক আছে? একদম অপরিচিত অঙ্ক থাকলে তুমি প্রসেস 1-এ করবা। এখন আমরা থার্ড প্রসেস বা তৃতীয় প্রসেসটা দেখব। তৃতীয় প্রসেসের কনসেপ্ট হচ্ছে, ধরো আমি তোমাকে 9-এর বর্গমূল বের করতে বললাম। আমি তোমাকে বললাম 9-এর বর্গমূল বের করতে। তুমি উল্টা ভাবে চিন্তা করো তো, তুমি 9-এর বর্গমূল না বের করে 9টাকে যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, তুমি 9কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করছো, তারপর এই স্কোয়ারটা উঠাই দিলেই কি এটার বর্গমূল চলে আসে না? বুঝছো? আমি তোমাকে বললাম 9-এর বর্গমূল বাইর করতে, তুমি যেটা করছো 9টাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করছো, তারপর এই স্কোয়ারটাকে জাস্ট ফালাই দিলেই কি এটার বর্গমূল বের হয়ে যায় না? এই কথাটা বুঝছো? একটা জিনিসের বর্গমূল বের করতে বললাম, তুমি বর্গমূল বের করো না, তুমি যেটা করলা ওইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলা, তারপর ওই মাথার যে স্কোয়ারটা ওরে জাস্ট ফালাই দিলা, তাইলে কি বর্গমূল পাওয়া গেল। এই কাজটাই আমরা এখন করব। তো এই কাজটা কিভাবে করা যায়? ধরো আমাদেরকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এরকম x + iy। আমরা কি করব? এটার বর্গমূল বের করব। তো এটার বর্গমূল না বের করে আমরা যেটা করব, উল্টা কাজটা একটু করার চেষ্টা করব। আমরা এটাকে পূর্ণবর্গ আকারে, এটাকে ধরো a + ib হোল স্কয়ার, এই আকৃতিতে প্রকাশ করার চেষ্টা করব। আমি এটাকে a + ib হোল স্কয়ার আকৃতিতে প্রকাশ করার চেষ্টা করব। তো সবার লাস্টের লাইনে আমরা এরকম কিছু একটা আনতে চাই। এরকম কিছু একটা আনতে পারলে পরে বর্গমূল বের করা তো খুবই সহজ। তুমি √z কি হয়ে যাবে বলো তো? জাস্ট এই স্কয়ারটারে লাথি মেরে ভাগায় দিবা, a + ib। বুঝছো তো? কনসেপ্টটা বুঝছো? এই জিনিসটাকে ফার্স্টে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, তারপর স্কয়ারটারে উঠাই দিব, সামনে একটা প্লাস মাইনাস আনবো। এখন এই জিনিসটা তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে খেয়াল করো তো, a² + i * 2 ab + i² b²। আমি উল্টা দিক থেকে আসতেছি, তো এখানে কি থাকে বলো তো? a² - b² + i * 2 ab না, বা 2i * ab। তো এইখান থেকে আসলে কি দেখা যায়? এই দুটা তো সমান। আমার টার্গেট, এখানেও আমার টার্গেট কিন্তু a আর b এর ভ্যালুটাই বের করা। এখানেও আমাদের টার্গেটটা কি? এখানেও আমাদের টার্গেট a আর b এর ভ্যালুটা বের করা। a আর b এর ভ্যালুটা বের করতে পারলেই কাজ শেষ। a আর b এর ভ্যালু আমরা কিভাবে বের করব? দেখো, এই দুটা তো সমান, তাই না? আমরা এখান থেকেই ওই স্টেপে যাব। তো এখান থেকে বলো তো, a² - b² এর ভ্যালু কত? x না? a² - b² এর ভ্যালু কত? x। তার মানে a² - b² এর ভ্যালু কি? আমাদের জটিল সংখ্যাটার বাস্তব অংশের সমান। আর ab এর ভ্যালু কত বলো তো? ab এর ভ্যালু হচ্ছে আমাদের i এর যেই সহগটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, মানে 2i এর সহগ। বুঝছো? আমাদের 2i এর সহগ, বা তুমি 2i ab চিন্তা করো। তুমি এভাবে 2i ab চিন্তা করো। 2i ab এর ভ্যালু কত? y। বুঝতে পারলাম? এই জিনিসটা মাথায় গেলে এখন তুমি খুব ইজিলি করতে পারবে। এই যে এখান থেকে এবার চিন্তা করো, আমাদের টার্গেট হচ্ছে a আর b এর ভ্যালু বের করা। আমি কি জানি? a² - b² এর ভ্যালু হচ্ছে -7। a² - b² এর ভ্যালু কি? বাস্তব অংশটা না? a² - b² এর ভ্যালু কি? বাস্তব অংশটা। আর ab এর ভ্যালুটা কি হবে? i এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, তাই না? ab এর ভ্যালু কি হবে? আমাদের ab এর ভ্যালু যেটা হবে, i এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে। তো এখানে i এর সহগ হচ্ছে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে। এই দুইটা জিনিস তুমি জানো। এখন এখান থেকে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে a আর b এর ভ্যালু তোমাকে বের করতে হবে। কেমনে কমন সেন্স? প্রথম যে জিনিসটা তোমাকে মাথায় হিট করবে, বাস্তব অংশ যদি নেগেটিভ হয় তাহলে a এর ভ্যালু বড় হবে, b এর ভ্যালু ছোট হবে, তাই না? কারণ a² থেকে b² বাদ দিলেই বাস্তব পাচ্ছ। তো বাস্তব অংশটা যদি নেগেটিভ হয়, তার মানে a এর ভ্যালুটা বড়, a এর ভ্যালুটা ছোট। বুঝছো?
বাস্তব অংশ যদি নেগেটিভ হয়, অর্থাৎ এই যে এটা নেগেটিভ হলে আমাদের এ এর ভ্যালুটা ছোট, বি এর ভ্যালুটা বড়, আর বাস্তব অংশ পজিটিভ হলে এ এর ভ্যালুটা বড়। তো এখান থেকে এ আর বি গুণ করলে পাওয়া যায় 12, এ আর বি গুণ করলে পাওয়া যায় 12, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে পাওয়া যায় -7। তুমি একটু ট্রায়াল অ্যান্ড এরর করবা। তুমি ধরে নাও এ এর ভ্যালু বড়, এ এর ভ্যালু বড় না ছোট? এ এর ভ্যালু ছোট, বি এর ভ্যালু বড়। এ এর ভ্যালু ছোট, বি এর ভ্যালু বড়, কারণ কি এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে তুমি -7 পাচ্ছ। আবার এ আর বি গুণ করলে কত হয়? 12 হয়। তো এ এর ভ্যালু আমরা ধরে নেই 2, বি এর ভ্যালু 6, বি এর ভ্যালু বড়। দেখো এই দুইটা গুণ করলে 12 পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি যদি এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দাও, 2 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বাদ দাও, দেখো তো -7 হয় কিনা? 2 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বাদ দিলে হয় -32। তার মানে এ আর বি এর এই ভ্যালুটা গ্রহণযোগ্য না। তুমি এভাবে কয়েকটা চেক দিবা, কয়েকটা চেক দিয়ে দেখবা যে এই দুইটা শর্তই মানে কিনা, বুঝছো? তো 2 আর 6 হয় না। তুমি এবার এ এর ভ্যালু 3 ধরে নাও, এর ভ্যালু 3 ধরে নাও, তাহলে বি এর ভ্যালু কত হয় বলো তো? 3 4 12। এবার দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -7 হয়, বুঝছো? তুমি যে এ বি 12 এর কয়েকটা উৎপাদক দিয়ে ট্রাই করবা, তাহলেই দেখবা তুমি এ আর বি এর ভ্যালু পেয়ে গেছো। এ আর বি এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ আর বি এর ভ্যালু। এ আর বি এর ভ্যালু পাই গেলে তারপর অঙ্ক একদম সহজ। তুমি এই জিনিসটাকে জাস্ট পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা, মানে এই প্রসেসটা জাস্ট ফলো করবা, এই লাইনগুলা লিখবা। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4। তো তুমি যেটা করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার লিখলা। এই যে জাস্ট এই লাইনগুলা লিখে যাবা, ঠিক আছে? এই যে 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা কাকে লিখছি? এই 7টাকে লিখছি 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু আই ইন্টু এ বি, 3 ইন্টু 4। খেয়াল করো এই 3টা গুণ করলেই কি 24 হয় না? লিখে ফেলছি। এবার জাস্ট ফর্মুলা ভাঙানোর পালা। 3 স্কোয়ার যেটা মাইনাস আছে ওটা কি, ওটার সাথে একটা আই নিয়ে আসবা। 2 ইন্টু 3 ইন্টু 4i -4 স্কোয়ারকে আমরা লিখতে পারি 4i তার হোল স্কোয়ার। দেখছো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে এই প্রথম তিনটা লাইন আমরা লিখে ফেলছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3 প্লাস 4i তার হোল স্কোয়ার। যার বর্গমূল বের করতে বলছিল, এটাকে আমরা যদি জেড ধরি, তাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি, তো পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেললে তার বর্গমূল কি হবে? স্কোয়ারটাকে ফালাই দিবা, আগে একটা প্লাস মাইনাস নিয়ে আসবা। পুরো কনসেপ্টটা বুঝছো? এখনই রিক্যাপ দিব। তোমাকে এই জিনিসগুলা কিচ্ছু লেখার দরকার নেই, ডটেড লাইনগুলোর এই পাশে তো কিছু লেখার দরকার নেই, এটা তোমাকে কনসেপ্ট বোঝানোর জন্য আমি দেখাইছি। তোমার মেইন টার্গেট হবে, আবার বলি, মেইন টার্গেট হবে যার বর্গমূল বের করতে দিবে সেটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। দেখো আমাদের ফাইনাল যেই লাইনটা, সেখানে কিন্তু আমরা যার বর্গমূল বের করতে দিছে এই জিনিসটার একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করছি। তো এটারে যদি আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে যাই, আমাদের টার্গেট হবে এ প্লাস আই বি, এটার ভ্যালু বের করা, তাই না? এ আর বি এর ভ্যালু বের করা। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মুখস্থ রাখবা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তার বাস্তব অংশ। আর এ বি এটা কার ভ্যালু হবে? আমাদের আয়ের যেই সহগটা তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। আয়ের সহগটা কত? 24 না? টুয়াইস আই এ বি না? টুয়াইস আই এ বির ভ্যালু হচ্ছে 24i। আয়ের সহগটাকে 2 দিয়ে ভাগ করলে কি এবি পাবা। তো এই দুইটা জিনিস তুমি জানো, এখান থেকে ট্রায়াল অ্যান্ড এরর করলেই তুমি কি এ আর বি এর ভ্যালু পাবা। তোমাকে কিছু জিনিস একটু হেল্প করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাস্তব অংশ যদি নেগেটিভ হয়, তার মানে এ এর ভ্যালু ছোট, বি এর ভ্যালু বড়। বাস্তব অংশ যদি ধনাত্মক হয়, তাহলে এ এর ভ্যালু বড়, বি এর ভ্যালু ছোট। তারপর তুমি এই যে এ বি, এই যে 12 এর উৎপাদকগুলা দিয়ে একটু ট্রাই করবা। 12 এর উৎপাদক কি? 2 6। 2 6 দিয়ে কেন ট্রাই করছি? কারণ আমি বুঝতে পারতেছি বাস্তব অংশ যেহেতু নেগেটিভ, এ এর ভ্যালু কি বি এর থেকে ছোট হবে। তো 2 6 দিয়ে ট্রাই করলাম, হলো না। 2 6 এটা মিলতেছে, বাট ওটা মিলতেছে না। তারপর 3 4 দিয়ে ট্রাই করলাম, লাকিলি দুইটাই মিলে গেছে। এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি। তারপর এই জিনিসটাকে জাস্ট পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা, 4 লাইনেই অঙ্ক শেষ। এইটা তুমি একাডেমিক অ্যাডমিশন 2 জায়গায় রিটেন অ্যাপ্লাই করতে পারবা। এইটা একাডেমিক অ্যাডমিশন 2 জায়গাতেই তুমি কি রিটেনে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তোমার মূল কাজ হবে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। সেটার জন্য কি করতে হবে?
এ আর বি এর ভ্যালু লাগবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কি হবে? এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ। বাস্তব অংশ যদি নেগেটিভ হয় তাহলে এ এর ভ্যালু ছোট, বি এর ভ্যালু বড়। বাস্তব অংশ ধনাত্মক হলে এ এর ভ্যালু বড়, বি এর ভ্যালু ছোট। আর এ বি কি হবে? আই এর সহগটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়। বুঝতে পারলাম? তো এ আর বি এর ভ্যালু জানলে তারপর এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙানো একদমই সহজ। সবাই কি বুঝলাম? এই মেথডটা খুবই সহজ, খুবই সহজ। একটু রিক্যাপ দাও, নিজেরা একটু রিক্যাপ দাও, মাথায় মাথায় একটু রিক্যাপ দাও। আমরা এইভাবে আরো কয়েকটা অঙ্ক করব, তারপর আজকের ক্লাসটা শেষ হবে। এটা দিয়ে এক্সামে করতে পারবা। আচ্ছা, এখন এই প্রসেসটাই এখানে সুন্দর করে লেখা আছে। আমি এতক্ষণ যা বুঝাইছি সুন্দর করে লেখা আছে। আমি যখন ক্লাস নোটটা দিব, ক্লাস নোট থেকে এইগুলা দেখে নিবা, এখন লেখার দরকার নেই। বুঝছো? আমি এতক্ষণ তোমাদের যা বুঝাইছি মুখে মুখে, ওই ব্যাপারগুলোই এখানে লেখা আছে। ঠিক আছে? ক্লাস নোটটা দেওয়ার পর তুমি কি করবা? এটা একবার রিক্যাপ করে নিবা। চাইলে এখনো দেখতে পারো, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, জাস্ট একটু পড়ো। ঠিক আছে, পরে পড়ে নিও। আরেকটা করি। দেখো, এই জিনিসটার বর্গমূল বাইর করতে বলছে, এখানে তো আই নাই। এখানে কি আই আছে? বলো তো, এখানে কি আই আছে? আছে কিন্তু। দেখো 7, এটাকে আমরা জেড ধরে নিলাম, এই জটিল সংখ্যাটাকে আমরা জেড ধরে নিলাম। 7 মাইনাস 30 রুট টু আই, 30 রুট টু আই। তো তোমার প্রথম কাজ হবে, আমাদের আই যেখানে আছে না, ওখানে একটা 2 নিয়ে আসবা। আই এর সাথে একটা 2 নিয়ে আসবা। কেন? আমাদের ফর্মুলায় এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও। 2i সে বি আসে না, ওইটার জন্য একটা 2 নিয়ে আসবা। 2 ইন্টু 15 রুট টু আই। তোমার এখানে কাজ শেষ। এখন বাকি কাজটা একটু মনে মনে করতে হবে, মনে বা তুমি খাতায় দেখাই দিতে পারো। তোমার টার্গেট এ আর বি এর ভ্যালু বের করা। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি বাস্তব অংশের সমান না? 7। আর এ বি এর ভ্যালু কি? টুয়াইস আই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় 15 রুট টু। এখন এখান থেকে ট্রায়াল অ্যান্ড এরর করবা, ট্রায়াল অ্যান্ড এরর করে এ আর বি এর ভ্যালু বের করবা। ঠিক আছে? প্রথম যে জিনিসটা বুঝছো, এ এর ভ্যালু বড় বি এর চেয়ে, তাই না? তো এ বি এর উৎপাদক 15 রুট টু এর উৎপাদকগুলো একটু বাইর করার চেষ্টা করো। 15 রুট টু এর উৎপাদক হতে পারে এ এর ভ্যালু 5 রুট টু, তাহলে বি এর ভ্যালু কত? 3 না? এই দুটা গুণ করলেই তো 15 রুট টু হয়, এবং এ এর ভ্যালু বি এর থেকে বড়। এই শর্তটা মানতেছে। এখন খেয়াল করো তো, তুমি ক্যালকুলেটরে দেখবা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু 7 হয় কিনা। 5 রুট টু তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 রুট টু হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই ভ্যালুটা দেখবা 7 হয় কিনা। এটা 41 হয়। তার মানে এই দুটা ভ্যালু এই শর্তটা মানতেছে, কিন্তু ওইটা মানতেছে না। তার মানে এটা আসলে আমাদের হবে না। এরপর অন্য একটা উৎপাদক নিতে হবে। এর ভ্যালু কি বেশি বড় হয়ে গেছে না? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 41 আসতেছে, আসা লাগবে 7। তো এর ভ্যালু একটু কমাও। এর ভ্যালু একটু কমায় কত হয়? 5 হয়। বি এর ভ্যালু হয় 3 রুট টু। এমনভাবে কমাবা ওটা বাড়াবে, এটা কমলে তো ওটা বাড়বেই। এই দুটার গুণফল কত? 15 রুট টু হয়। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো, 5 স্কোয়ার মাইনাস 3 রুট টু তার স্কোয়ার, এবার 7 হচ্ছে। এই দুটা গুণ করলে 15 রুট টু হয়, এটার স্কোয়ার থেকে ওটার স্কোয়ার বাদ দিলে কি 7 হয়। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস। বুঝছো? তুমি লাকি হলে একদম প্রথমবারই এটা পেয়ে যাবা। কিংবা এই অঙ্কগুলো যদি আগে করো, নর্মালি বোর্ড পরীক্ষায় এক একটা অঙ্ক যেগুলো রিপিট হয়, মানে অঙ্কগুলো রিপিট হয়, যেগুলো আগে আসছে ওগুলো বারে বারে আসে। তো এটা আগে করলে তো তুমি তো প্রথমবারই ধরে ফেলবা যে এ আর বি এর ভ্যালু এটা, তাই না? তো এই জিনিসটা তুমি খাতায় চাইলে দেখাইতেও পারো, না দেখাইলেও হবে। খাতায় দেখাইলে একটা বক্স করে দেখাই দিবা, না দেখাইলেও হবে। তো এ আর বি এর ভ্যালু জানা, এখন এটাকে কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা। এ এর ভ্যালু 5, তার মানে 5 স্কোয়ার মাইনাস 3 রুট টু তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বলো তো কার বদলে লিখছি? এটা আসলে 7 এর বদলে লিখছি, তাই না? তাই তো, এটা আমরা 7 এর বদলে লিখছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা আমরা 7 এর বদলে লিখছি। ঠিক আছে? আর তারপর মাইনাস 2 ইন্টু এ, 5 ইন্টু 3 রুট টু আই। এখন যেটার আগে নেগেটিভ দিছো,
যেটার আগে নেগেটিভ দিছে ওখানে একটা স্কোয়ার দিবা আই সহ, তাহলে কি থাকে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3√2i। দেখো -3√2 হোল স্কোয়ার না, এটাকে তুমি এভাবে লিখবা +3√2, ভিতরে একটা আই ঢুকায় স্কোয়ার করে দিবা। বুঝতে পারলাম? মাইনাসটা এই কারণেই। তো কি থাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না, 5 মাইনাস 3√2i তার হোল স্কোয়ার। এইটা কি জেড এর ভ্যালু আসছে। যাকে বর্গমূল বের করতে বলছে তাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করছি। এটার বর্গমূল কি হবে? স্কোয়ারটা লাথি মেরে ভাগাবা, আগে একটা প্লাস মাইনাস আনবা। তো কই লিখবো রুট ওভার অফ জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 মাইনাস 3√2i। এটাই হচ্ছে আমাদের উত্তর। সবাই কি বুঝছে এটা? বলো তো, সবাই কি বুঝছে? বলো বলো বলো। আচ্ছা, এ বি এর ভ্যালু মাইনাসের কথা বলতেছো। এ বি এর ভ্যালু তুমি প্লাস দাও মাইনাস দাও একই কথা, কারণ এখানে তুমি মাইনাস দিয়েই রাখছি। বুঝছো? তুমি এ বি এর ভ্যালু প্লাস দিয়ে চিন্তা করলে হবে, মাইনাস দিয়েও চিন্তা করলে হবে। মাইনাসটা নেওয়ার দরকার নেই, তুমি প্লাস নিয়ে সবসময় পজিটিভ নিয়ে চিন্তা করো। মাইনাসটাকে আলাদাভাবে হ্যান্ডেল করবা। যখন মাইনাস থাকবে তখন কি মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসবে। মাইনাসের কারণে পার্থক্য কি? এখানে জাস্ট মাইনাস সাইনটা হয়েছে, এখানে জাস্ট মাইনাস সাইনটা হচ্ছে। এ বি এর মধ্যেই মাইনাসটা ঢোকানোর দরকার নেই। ঠিক আছে? প্লাস মাইনাস যাই হোক না কেন, এবি সবসময় ধনাত্মক নিয়ে করবা তুমি। এবি সবসময় ধনাত্মক। ছুটি দিব আজকে, আরো কয়েকটা সিমিলার টাইপ আছে, আরেকটা করাই। এটা করো সবাই, নিজেরা করো নিজেরা করো। আর 10 মিনিট পড়াই। এটা করো 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 করো। আমাদের এই জটিল সংখ্যাটা হচ্ছে জেড, মানে রিলেটেড সবগুলা টাইপ আজকে পড়ায় দিতে চাচ্ছিলাম। জেড ইকুয়ালস টু কত? -8 প্লাস 6i। তোমার প্রথম কাজ কি? আই এর সাথে একটা 2 নিয়ে আসবা। তোমার প্রথম কাজই হচ্ছে আই এর সাথে একটা 2 নিয়ে আসবা, 2 ইন্টু 3 ইন্টু আই। বুঝাতে পারলাম? আচ্ছা, এখান থেকে এবার মনে মনে চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? 8 -8। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে -8। তার মানে কি এ এর ভ্যালু ছোট, তুমি বুঝতে পারতেছো, এ এর ভ্যালু ছোট, বি এর ভ্যালু অনেক বড় হবে। আর এ বি এর ভ্যালু কত? 3 না? আমাদের এ বি এর ভ্যালু হচ্ছে 3। এখন তুমি এখান থেকে ট্রায়াল এন্ড এরর করো। এ আর বি গুণ করলে 3 হয়, এ এর ভ্যালু ছোট, তো সবচেয়ে সহজটা হচ্ছে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 3। এখন দেখো তো এটা দিয়ে হয় কিনা। এ বি গুণ করলে 3 হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বাদ দিলে -8 হয়। মিলে গেছে। তার মানে আমরা এ আর বি এর ভ্যালু পাই গেছি। তুমি যখন এ আর বি এর ভ্যালু পেয়ে যাবে, তোমার থেকে লাকি আর কেউ নাই। তুমি এরপর জাস্ট ধুমধারাক্কা অঙ্ক সলভ করে ফেলবা। দেখো -8 কে কি লিখবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। -8 কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওখানে কি +2 ইন্টু এ ইন্টু বি ইন্টু আই। এখন যেটা মাইনাস হিসেবে থাকবে ওটার ভিতরে একটা আই ঢুকাবা। এই যে এখানে একটা আই দিবা। তো 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3i, আর ওটা কি থ্রাইস আই তার হোল স্কোয়ার। এই মাইনাসটার বদলে কি একটা আই স্কোয়ার নিয়ে আসছো, এ প্লাস বি হোল স্কোয়ার আসছে না? তো কি হয়? 1 প্লাস থ্রাইস আই তার হোল স্কোয়ার। আমাদের যেটা টার্গেট ছিল আমরা সেটা বের করে ফেলছি না? আমাদের টার্গেট ছিল জেডটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা, আমি সেটা করে ফেলছি। বর্গমূল কি হবে? স্কোয়ারটা উঠাবা, একটা প্লাস মাইনাস আসবা, আনবা। স্কোয়ার রুট অফ জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 প্লাস 3i। এটা বুঝছি সবাই? এবি ইকুয়ালস টু 6 কিভাবে হবে? টুয়াইস এবি, তাই না? আমরা যদি ফর্মুলা ভাঙাই, ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালে কি হয়? টুয়াইস এবি হয় না? আই এর সাথে একটা 2 নিয়ে আসবা। এটা হচ্ছে এই যে তুমি যদি 6 নাও, 6 হচ্ছে টুয়াইস এবি এর ভ্যালু, 6 হচ্ছে টুয়াইস এবি এর ভ্যালু। আমি সব সময় বলছি তোমার প্রথম কাজটাই হবে আই এর সাথে একটা 2 নিয়ে আসা। 2 নিয়ে আসলে কি আর টুয়াইস এবি নিয়ে চিন্তা করতে হবে না, এবি। এই সবাই বুঝলাম? আর 2টা অঙ্ক করে ছুটি দিব। এখন ছুটি দিলে আসলে অন্যায় হবে, পরের অঙ্কটা মন খারাপ করবে অনেক, বুঝছো? পরের অঙ্কটা অনেক মন খারাপ করবে। এই হইছে সবাই? পরেরটা যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটাতে কত জায়গায় কাজে লাগবে দেখো। আমাদের যে জটিল সংখ্যাটা সেটা হচ্ছে টুয়াইস আই। তোমার প্রথম কাজ কি?
আই এর সাথে একটা 2 নিয়ে আসা না, আই এর সাথে 2 কিন্তু নিয়ে আসছো, তাই না? আমাদের আই এর সাথে 2 কিন্তু নিয়ে আসছো, 2 ইন্টু আই। এখন এখানে বলো তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কত? 0। কোনো বাস্তব অংশ আছে? না। কোনো বাস্তব অংশ আছে? না, 0। এবি এর ভ্যালু কত? টুয়াইস আই এর সহগ, সেটাই এবি ছিল না? মনে করে দেখো, এবি মানে কি? টুয়াইস আই এর সহগ, টুয়াইস আই এর সহগ, আই এর সহগ হচ্ছে টুয়াইস এবি, আই এর সহগ টুয়াইস এবি, তো টুয়াইস আই এর সহগ কি? এবি। তো এবি এর ভ্যালু হচ্ছে 1। এখন এখান থেকে বলো তো এ আর বি গুণ করলে এটা হয়, বাদ দিলে 0 হয়, দুইজনের ভ্যালুই 1 না? এটা হল কমন সেন্স। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু 0, তার মানে কি তাদের দুজনের ভ্যালু সমান হবে? দুইটা সমান ভ্যালু গুণ করলে যদি 1 হয়, আমাদের এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন খুবই সুন্দর সুন্দর কয়েকটা জিনিসে যাব। খেয়াল করো, জিরোটাকে তুমি কি লিখবা? 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই। যেটা মাইনাস ছিল ওখানে কি লিখবা? আই স্কোয়ার লিখবা, 1 প্লাস 2 ইন্টু আই ইন্টু 1 প্লাস আই স্কোয়ার। এই যে মাইনাস ওয়ানটাকে আমি এটা লিখে ফেললাম, তো কি থাকলো? 1 প্লাস আই তার হোল স্কোয়ার। যার বর্গমূল বের করতে বলছে তাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি। টুয়াইস আই এর ভ্যালু কি? টুয়াইস আই এর ভ্যালু হচ্ছে এইটা, তো রুট ওভার অফ টুয়াইস আই। এই জিনিসটা কি দাঁড়াবে তাহলে বলো তো? প্লাস মাইনাস 1 প্লাস আই, প্লাস মাইনাস 1 প্লাস আই। সুন্দর না ব্যাপারটা? খুবই সুন্দর কিন্তু ব্যাপারটা, তাই না? এখান থেকে আমি তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এরকম। দেখো আমরা কি পাইছি? 1 প্লাস আই হোল স্কোয়ার, এই ভ্যালুটাই টুয়াইস আই না? এই যে দেখো টুয়াইস আই, এটাকে সিম্পলিফাই করি তো 1 প্লাস আই হোল স্কোয়ার পাইছি। যে 1 প্লাস আই হোল স্কোয়ার এটাই তো টুয়াইস আই। এটা তুমি মুখস্থ রাখবা, এই ভ্যালুটা তুমি মুখস্থ রাখবা, অনেক জায়গায় কাজে দিবে। কেমনে কাজে দিবে? বুঝাই কেমনে কাজে দিবে। তুমি দুই পাশকে 2 দিয়ে ভাগ করে দাও, দুই পাশকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি থাকে? 1 প্লাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 না? এটা কত আসছে? আই না? এই জিনিসটা কি চলে আসছে? আমাদের জটিল সংখ্যার একক না? আমি তোমাদের প্রথম ক্লাসে জটিল সংখ্যার একক সংক্রান্ত হাবি জাবি হিজি বিজি কত অঙ্ক করাইছি। আয়ের ধারা, আয়ের ঘাত, আমি ওখানটায় যদি আই না দিয়ে এই জিনিসটা দিতাম, আমাদের জেড ইকুয়ালস টু 1 প্লাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপর আমি তোমাকে জেড এর ধারা বের করতে দিতাম, জেড এর ঘাত বের করতে দিতাম, ওই তো হাবিজাবি হিজিবিজি যা করাইছি সবগুলো এখানে দিতে পারতাম না? আমি যদি এই জিনিসটা না বলতাম তোমরা কয়জন পারতা এটা? এখন তো পারা যাবে। এই জিনিসটাই আই। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা আমাদের অনেক জায়গায় কাজে দিবে। আমার পরের কোনো ক্লাসে কেউ যদি না পারো, এই রেজাল্টটা যদি মনে না থাকে, তাইলে কিন্তু খবর আছে। বুঝছি তো। পরেরটা এবার জাস্ট একটু তাড়াতাড়ি সলভ করে ফেলবো, ঠিক আছে? এবার অত ডিটেলসে করাবো না। এটার বর্গমূল বাইর করতে বলছে, এটা আমরা জেড ধরলাম। তো দেখো তো জেড আই, আমাদের প্রথম কাজ কি? আয়ের সাথে একটা 2 নিয়ে আসা না? নিয়ে আসলাম। আমাদের প্রথম কাজ কি? আয়ের সাথে একটা 2 নিয়ে আসা। আয়ের সাথে তো 2 নাই, কেমনে আনতে হবে? একটা হাফ দিয়ে তারপর 2 আনতে হবে। যে একটা হাফ দিয়ে 2 আনছি, তারপর এই টুয়াইস আইটাকে তুমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা। তোমরা এখন বড় হয়ে গেছো, অত লেখালেখির কিছু নাই। টুয়াইস আই ইকুয়ালস টু 1 প্লাস আই হোল স্কয়ার ডিরেক্টলি এটা লিখে দিবা। মানে রিটেনে আসলে কিন্তু এভাবে লেখা যাবে না, রিটেনে আসলে এই যে টুয়াইস আই এটাকে সিম্পলিফাই করে এটা লিখবা। বাট আমি যেহেতু অলরেডি করাইছি, তুমি জানো টুয়াইস আই থেকে এটা আসা যায়, তুমি ডিরেক্টলি এখন লেখো। বাট রিটেনে আসলে এটাকে আর 2-3 লাইন সিম্পলিফাই করে 1 প্লাস আই হোল স্কয়ার লিখবা। বুঝাতে পারলাম? এই জিনিসটা আমি এরপর থেকে প্রত্যেকটা অঙ্কে ডিরেক্টলি লিখবো, প্রমাণ করে দেখাবো না। বাট তুমি রিটেনে আসলে অবশ্যই এটা হয়, কেমনে হয় সেটা দেখাবো। আমি একটু আগেই দেখাইছি। তো আমরা এখন সময় স্বল্পতার জন্য এই জিনিসটা আর দেখাবো না, ধুমধারাক্কার সাথে সমাধান করবো। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি না? তো রুট ওভার অফ জেড কি হবে? প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই। বুঝছে?
বুঝছে সবাই? এই বুঝছি নাকি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করো। বুঝছো তো? এটা এটা কি হবে দেখো তো, টুয়াইস আই এর ভ্যালু যদি 1+i² হয়, তাইলে -2i, এটার ভ্যালু কি হবে? আয়ের আগের চিহ্নটা চেঞ্জ হয়েছে না, খালি আয়ের আগের চিহ্ন চেঞ্জ হলে কি, খালি মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে 1 - i², তাই না? তো যখনই বর্গমূল বের করবা, তোমার প্রথম কাজ হচ্ছে আয়ের সাথে একটা মাইনাস নিয়ে আসা, আয়ের সাথে একটা 2 নিয়ে আসা, -2i। তুমি যখনই বর্গমূল বের করবা, আয়ের সাথে একটা 2 আনতে হবে। কেন আনতে হবে? কারণ তুমি তো a + b বা a-b² এর ফর্মুলা ভাঙাবা। a + b বা a-b² এর ফর্মুলা ভাঙালে কি 2ab আসে না? 2ab আসে, তো ওই 2 থেকে একটা 2 আসছে, ঠিক আছে? তো হাফ অফ এটাকে কি লেখা যায়? 1 - i তার হোল স্কয়ার, এটা হচ্ছে z। তো আমাদের √z কি হবে? +-1/√2 ইন্টু 1 - i। বুঝলাম তো? বুঝলাম তো। আরেকটা অঙ্ক করাবো। এই বুঝলাম তো সবাই? আরেকটা লাস্ট। বাকি কিছু অঙ্ক আছে, পরে ওগুলো নিজেরা ট্রাই করবা। এই যে এইটাই, আমি এখানে একটা 2 নিয়ে আসবো, 2 ইন্টু, আচ্ছা 4 × 2i না, এটাকে লেখা যায় 4 × 2i। তো 4 × 2i কে তুমি কি লিখতে পারো? 1+i², এটা হচ্ছে z। তো √z কি হবে? +-2 ইন্টু 1+i। তোমাকে এখন যে কোনো জিনিস দিলেই তুমি তার বর্গমূল বাইর করতে পারবে না। 2i, 3i, 4i, ... ni, সবগুলার বর্গমূল তুমি চাইলে বের করে ফেলতে পারবে। এই যে ni, n যে কোনো সংখ্যা, এটার বর্গমূল কি হবে? একটা n/2 আনবা, 2i আনবা, তাই না? তো কি হয়? n/2 1+i², বর্গমূল কি হবে? +-√n/2 1+i। শেষ শেষ শেষ, ঠিক আছে? আজকের মতো শেষ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি ক্লাস নোটটা দিয়ে দিব, এখনই দেখে ফেলবা। নেক্সট ক্লাসে এখানে আরো কিছু অঙ্ক আছে, আরো কয়েকটা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক আছে, তোমরা বাসায় এগুলো একটু ট্রাই করবা। বাসায় সবাই নিজেরা একটু ট্রাই করবা, প্রত্যেকটা অঙ্ক 3টা প্রসেসেই করবা। আজকের স্লাইডের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলাই তোমাদের হোমওয়ার্ক। বর্গমূল নির্ণয়ের জন্য আমি স্লাইডের মধ্যে যে অঙ্কগুলো দিচ্ছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক। 3টা প্রসেসে করবা প্রত্যেকটা অঙ্ক, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, 3টা প্রসেসে প্রত্যেকটা অঙ্ক করবা। এবং দেখবা কয়েকটা অঙ্ক তুমি প্রসেস, সবার লাস্টের যে প্রসেসটা, প্রসেস 3, সেটাতে করতে পারতেছো না। স্পেশালি একটা অঙ্ক আছে স্লাইডের মধ্যে, যেটা প্রসেস 3-তে করতে পারবা না, ঠিক আছে? তো আমি নোটটা এখনই দিচ্ছি, এটাই হোমওয়ার্ক আজকের। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। স্লাইডের প্রত্যেকটা বর্গমূল নির্ণয় সংক্রান্ত প্রত্যেকটা অঙ্ক কি করবা? 3টা প্রসেসেই করবা, 3টা প্রসেসেই করবা।